আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সকলে কেমন আছেন সেটা দিয়ে আজকে শুরু করতে চাই এবং আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস এবং বেশ কয়েকদিন বিরতি ছিল মাঝখানে এবং বিরতির পরে আবার নিয়মিতভাবেই আজকের অনুষ্ঠানটি শুরু করলাম এবং আপনাদের সাথে যুক্ত আছে আমি সাইফুল ইসলাম এবং যে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলের সাথেই আসলে একটু কুশলাদি বিনিময় করতে চাই। মোটামুটি বেশ কয়েকদিন প্রায় এক সপ্তাহের মতো একটা বিরতি ছিল এবং এত দীর্ঘ বিরতি সাধারণত গত 6 মাসে আমাদের এই প্রোগ্রামটা কখনো ছিল না। অনেকেই আমাদের ইনবক্সে নক দিয়েছেন, অনেকেই জিজ্ঞাসা করেছেন যে লাইভটা হবে কিনা বা কবে থেকে হবে বা কিভাবে হবে বা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো সকলের উদ্দেশ্যে বলবো লাইভটা চলছে এবং টার্নিং পয়েন্টও চলছে। টার্নিং পয়েন্টের সাথে আমিও আছি এবং ইনশাল্লাহ আরও দীর্ঘদিন টার্নিং পয়েন্ট থাকবে এবং সেই সাথে আমিও থাকবো। তো সেই জায়গা থেকে আসলে সবাইকে যে কথাটা বলবো সেটা হচ্ছে সবাই আবার নতুনভাবে একটু যুক্ত হয়ে যান এবং নতুনভাবে নতুন কিছু শুরু করব, নতুন সূচনা নিয়ে, নতুন উদ্যমে এবং সেই জায়গা থেকে সেই প্রয়াস নিয়ে আসলে আপনার সাথে যুক্ত হওয়া। আমাকে শুরুতে একটু জানাবেন আপনারা কারা কারা কোথা থেকে কোন অবস্থান থেকে যুক্ত হয়ে গেছেন। একদম রাজধানী শহর থেকে শুরু করে প্রান্তিক জনপদ পর্যন্ত, উপশহর থেকে শুরু করে একদম ইউনিয়ন পর্যন্ত সকল জায়গাতে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার সাথে যুক্ত আছেন শুরুতে আমাকে একটু জানাবেন আপনি কোথা থেকে যুক্ত আছেন, কোন অবস্থান থেকে যুক্ত আছেন সেটা একটু জানতে চাই। এবং যেহেতু মোটামুটি বেশ দীর্ঘ একটা বিরতি দিয়েছিলাম এবং সেই বিরতির পিছনে যদি একটু জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যদি বলতে চাই আসলে কেন বিরতি ছিল, সেটা হচ্ছে পরপর 2 সপ্তাহে 2টা বড় বড় পরীক্ষা ছিল। একটা হচ্ছে এই যে অফিসার ক্যাশের রিটেন ছিল, এর আগে জনতা ব্যাংকের আরসির পরীক্ষা ছিল। এই মাঝখানে বেশ কিছু পরীক্ষার কারণে আসলে আমি নিজে একটু অন্যান্য কাজে এঙ্গেজড হয়ে গিয়েছিলাম, যার কারণে আসলে টার্নিং পয়েন্টের কাজে এঙ্গেজড হয়ে গিয়েছিলাম, যার কারণে নিয়মিতভাবে এই একটা সপ্তাহ মোটামুটি আসতে পারিনি। বাট ইনশাল্লাহ এখন থেকে কথা দিচ্ছি নিয়মিতভাবে আপনাদের সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ, যদি সৃষ্টিকর্তা চায় আর কি। তো শুরুতে আমাকে একটু জানাবেন আপনারা কারা কারা যুক্ত হয়ে গেছেন, আমি একটু আপনাদের দেখতে চাই আর কি। হ্যাঁ, মানে অনেকদিন পরে আসলাম তো একটু আপনাদের আওয়াজগুলো, আপনাদের নামগুলো একটু দেখতে চাই, আপনাদের শব্দগুলো একটু শুনতে চাই আর কি কমেন্ট বক্সের মাধ্যমে। এবং আপনি জানেন যে আপনার সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যমটা হচ্ছে ফেসবুক কমেন্টস। তো আপনি যদি কমেন্টসটা ঠিকঠাকভাবে না করেন তাহলে আমি কিভাবে জানবো যে আপনি কেমন আছেন, আপনি কোথায় আছেন। তো যেহেতু ওইটা আমার জানার সুযোগ নাই আসলে, আপনি চাইলেই তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু আমি চাইলেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারি না। তো সেই জায়গা থেকে সেই প্রয়াস থেকেই আসলে আমি একটু চাই আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়ার জন্য, নতুনভাবে কে কোথা থেকে আছেন একটু জানার জন্য। তো আমাকে একটু জানাবেন। এবং সেই সাথে হচ্ছে দেখতে পাচ্ছি সুমাইয়া একটা যুক্ত হয়ে গেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সকলে কেমন আছেন। দেলোয়ার হোসেনকে দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন স্যার কেমন আছেন, আমি কিশোরগঞ্জ থেকে দিলি বলছিলাম। আচ্ছা, তো দেলোয়ার হোসেন দিলি, ওকে। মিসু স্যার পত্রিকার গুরুত্বপূর্ণ বিষয় পিডিএফ হলে ভালো হতো। আচ্ছা, এখন আরেকটা জিনিস কি, পিডিএফ করার জন্য যে পরিমাণ আসলে সময় দরকার, আবার যে পরিমাণ এফোর্ট দরকার, ওইটার থেকে আমি কিন্তু পুরো পত্রিকাটা পড়াই না। আমি শুধুমাত্র ওই টপিকগুলোই পড়াই যে টপিকগুলো চাকরির পরীক্ষায় আসে বা আসার মতো, শুধুমাত্র ওই টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো সেই জায়গা থেকে দেখেন আমি একটা পিডিএফ বানাবো, সেটা আপনি আবার পড়বেন, স্টাডি করবেন, প্রতিদিন স্টাডি করবেন, এত ঝামেলা যাওয়ার দরকার নেই ভাই। জাস্ট 1 ঘন্টা কানটা খোলা রেখে, চোখটা খোলা রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, কমেন্টসটা করতে থাকেন, নিঃসন্দেহে আপনার কিচ্ছু করতে হবে না। নাথিং, ইউ নিড টু ডু নাথিং, জাস্ট অবজার্ভ, জাস্ট ফোকাস। শুধুমাত্র আমার দিকে ফোকাসটা দেন, লাইফের দিকে ফোকাসটা দেন, এনাফ। আপনি অটোমেটিক্যালি আপনার মুখস্থ হয়ে যাবে, আপনার মুখস্থ করতে হবে না। যদি চান খুব ভালো স্টুডেন্ট হন, খুব দ্রুত কিছু করতে চান, কাগজ কলম নিয়ে বসবেন, কমেন্টসটাও করবেন, কাগজ কলমে 2-1 টুকলি করবেন, নোট নেবেন, শর্ট নোট নেবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আমি অটোমেটিক্যালি আপনাকে মুখস্থ করে দেবো। কেন বলেন তো? কারণ হচ্ছে আমার এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য জায়গাটাই হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণভাবেই শিখতে হয়। সাধারণ জ্ঞানকে বইয়ের পাতার ভিতরে লিপিবদ্ধ করার কিছু নাই, এটাকে সাধারণভাবেই শেখেন, সাধারণভাবেই মাথায় আনান, দ্যাটস এনাফ। আচ্ছা, শাকিলকে দেখতে পাচ্ছি, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি আছেন রাজশাহী থেকে। পলি আক্তারকে দেখতে পাচ্ছি, উনি আমাদের সাথে নিয়মিতই থাকেন, অনেকদিন যাবত যুক্ত আছেন। উনি আছেন পিরোজপুর থেকে। এই আপনাদের সাথে আরো অনেক কুশলাদি বিনিময় হবে, চলতে থাকবে। তো চলেন আর কথা না বাড়াই, আজকে কি পত্রিকা পড়াবেন। আজকে তো প্রথম আলো নিয়ে আছি, আপনারা কি আরো পত্রিকা পড়তে চান তাহলে সেটাও জানাতে পারেন। আপনারা যদি আরো 2-1টা পত্রিকা সম্পর্কে আপডেট পেতে চান, যে কোনো পত্রিকা হোক, বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকা হোক, সাপ্তাহিক পত্রিকা হোক, যে কোনো পত্রিকা সম্পর্কে যদি আপনার আপডেট দরকার হয় তাহলে আমাকে জানান, আমি আছি আপনার দরকারায়। এবং যেটা বলা হয় টার্নিং পয়েন্ট, আপনার প্রস্তুতির, চাকরির প্রস্তুতির যে কোনো প্রয়োজনে টার্নিং পয়েন্ট আছে আপনার দরকারায় এবং টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আছি আপনার দরকারায়। তো আমাকে জানাতেই পারেন, আপনি জানাতেই পারেন আপনার মনের কথাটা, যে কথাটা
আপনি হয়তো সরাসরি বলতে পারছেন না, আপনি জানাতেই পারেন আপনার সেই সমস্যাটা, আপনার সেই চাহিদাটা। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেই চাহিদাটা পূরণ করার জন্য। তো চলেন আর কথা না বলি, শুরু করা যাক আজকের আয়োজন। আজকে হচ্ছে রোববার 7 জুলাই 2024, বলা যে 7/7/24, এবং আজকে হচ্ছে 23 আষাঢ়। আষাঢ় মাস মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এবং বেশ বৃষ্টিপাত হচ্ছে। আচ্ছা, শারমিন বলছেন ডেইলি স্টার। আচ্ছা, বাকিরা কি বলছেন? শারমিন ডেইলি স্টার জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ। আর বাকিরাও কি ডেইলি স্টার দেখতে চান সেটাও আমাকে একটু জানাতে পারেন, যে আপনারা প্রথম আলোর পাশাপাশি ডেইলি স্টারটাও দেখতে চান কিনা সেটা একটু জানাতে পারেন। আচ্ছা, মূল যে খবরটা আজকে যে হচ্ছে সেটা হচ্ছে এইখানে আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে বাংলা ব্র্যাকেট, কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ ব্যাপকভাবে কথাবার্তা চলছে, সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। বেইজিং 700 নয় $500 কোটি ঋণ দিতে আগ্রহী, প্রধানমন্ত্রী আগামীকাল চীনে যাচ্ছেন। বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী ভারত সফর শেষেই চীন সফরে যাবেন, এবং মোটামুটি চীন সফরে কিন্তু তিনি যাচ্ছেন, এবং সেটা বলা হচ্ছে আগামীকাল তিনি চীনে যাচ্ছেন। তো ব্যাপার যেটা হয়েছে, এই সফরগুলো কিন্তু বেশ ইফেক্টিভ হচ্ছে, যেহেতু যেমন কিছুদিন আগে প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন সেখানে আমরা দেখতে পেয়েছি হচ্ছে ট্রানজিট নিয়ে বেশ কথাবার্তা হয়েছে, এবং চীনে যাচ্ছি আমরা চীন থেকে কিছু ঋণ পাইতে পারি, ঋণের ব্যাপারে কথা হচ্ছে, আমরা এক্সপোর্ট ডিউটির ব্যাপারে কথা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। প্রধানমন্ত্রী যখন দেশে ফিরবেন চীন সফর শেষে, দেখা যাক তিনি আমাদের জন্য কি কি নিয়ে আসতে পারেন। তো সেই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এর বাইরে দেখা যাচ্ছে সংস্কারবাদের পক্ষে জন রায়, মাসুদ পেজেশকিয়ান। এই মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে যদি একটু কথা বলি, দেখেন এইটা একটু মাথায় রাখার মতো টপিক। সেটা হচ্ছে ইরানের বর্তমান যে প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়ান। আচ্ছা, ইস্তিয়াককে দেখতে পাচ্ছি, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। পলি আক্তার বলছেন ডেইলি স্টার। হ্যাঁ নিশ্চয়ই ডেইলি স্টার, বিজনেস এক্সপ্রেস, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজকেই। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমাকে একটু বলেন তো, সেটা হচ্ছে ইরানের প্রধান ধর্মীয় নেতার নাম কি? একটু সবাই কমেন্টস করে একটু আমাকে জানাবেন। আজকের প্রথম প্রশ্ন, ইরানের প্রধান ধর্মীয় নেতার নাম কি? ইরানের প্রধান ধর্মীয় নেতা, এবং আমরা কিন্তু জানি ইরান মোটামুটি শিয়া ধর্ম, মানে শিয়া মুসলিম অধ্যুষিত একটি এলাকা, এবং শিয়া মুসলিমদের যে প্রধান ধর্মীয় নেতা তার নামটা কি সেটা একটু আমাকে কমেন্টস করে জানাতে হবে। আর এইখানে যে খবরগুলো আছে, 53.3% ভোট পেয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারবাদী মাসুদ পেজেশকিয়ান। আর এর আগের বার কিন্তু ইরানে কিন্তু দুইবার নির্বাচন হইল, প্রেসিডেন্ট নির্বাচন। প্রথমবার যখন নির্বাচনটা হয়েছিল তখন কেউ 50%-এর বেশি ভোট পায় নাই, এবং ইরানের হচ্ছে এই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে অবশ্যই 50%-এর বেশি ভোট পাইতে হয়, এবং এইখানেও আসলে এবং সেটাই হয়েছে, যার কারণে প্রথমবার আসলে কেউ 50% পায় না, যার কারণে দ্বিতীয়বার আবার নির্বাচন হয়েছে, এবং দ্বিতীয় নির্বাচন আমরা দেখতে পাচ্ছি মাসুদ পেজেশকিয়ান আসলে এসেছেন, এবং বলা হচ্ছে তিনি একটা কট্টরপন্থী নেতা। আচ্ছা, বলি একটা বলছেন ইসমাইল হানিয়া হচ্ছে হিজবুল্লাহর প্রধান। কি বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখেন, হিজবুল্লাহর প্রধান হচ্ছে ইসমাইল হানিয়া। হিজবুল্লাহ আর ইরান তো এক জিনিস না, আর হিজবুল্লাহ আর ইরান হচ্ছে এক জিনিস না, এবং ইরানের সামরিক বাহিনীর বাইরে একটা বাহিনী আছে, এবং যিনি হচ্ছে ইরানের ধর্মীয় নেতার সরাসরি অর্ডার ফলো করে, যেটাকে আমরা বলি হচ্ছে IRGC, এবং এইটা পরীক্ষায় আসলে আসে IRGC, এইটা আসলে পরীক্ষায় আসে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। কি বললাম? ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, IRGC। এবং IRGC হচ্ছে কিন্তু ইসলামিক সেনাবাহিনী না, ইরানের সেনাবাহিনী না, ইরানের সেনাবাহিনীটা আলাদা, কিন্তু সেনাবাহিনীর বাইরে প্রেসিডেন্সিয়াল যে ফোর্স, সেই প্রেসিডেন্সিয়াল ফোর্সটাই হচ্ছে IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। হ্যাঁ, উত্তর কিন্তু পেয়েছি। প্রীতি দাস লিখেছেন খামেনি, পলি আক্তার লিখেছেন আয়াতুল্লাহ আল খামেনি। এক্স্যাক্টলি, ইরানের প্রধান ধর্মীয় নেতার নাম হচ্ছে আয়াতুল্লাহ আল খামেনি, এবং এই খামেনি কিন্তু হচ্ছে উপাধি, খামেনিটা হচ্ছে উপাধি, তার মূল নামটা হচ্ছে আয়াতুল্লাহ। খামেনি হচ্ছে তার উপাধি, তার মূল নামটা কিন্তু আয়াতুল্লাহ আর কি। হ্যাঁ, আর খামেনি হচ্ছে তার ওই যে ধর্মীয় উপাধি আর কি। আশাবাদী বুঝতে পেরেছেন। যারা জানতেন না বা যারা প্রথমবার শুনলেন, তারা সকলে একটু কমেন্টস করেন যে ইরানের প্রধান ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আল খামেনি, এবং উনি কিন্তু প্রেসিডেন্ট না, উনি একজন ধর্মীয় নেতা, ধর্মগুরু। আর মাসুদ পেজেশকিয়ান, ইনি হচ্ছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এবং এইটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার মতো একটা টপিক। কেন বলেন তো? কারণ ইব্রাহিম রাইসি যখন মারা গিয়েছিল, ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পরে হঠাৎ করেই কিন্তু ইব্রাহিম রাইসির ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল। কারণ কি, ইব্রাহিম রাইসি মারা গিয়েছিল হচ্ছে আজারবাইজানে, তো পরীক্ষায় প্রশ্ন চলে আসছিল আজারবাইজানের মুদ্রার নাম কি। তো এইরকম একই রকম ভাবে যেহেতু ইরানের নতুন একজন প্রেসিডেন্ট এসেছে এবং এই প্রেসিডেন্টটা গুরুত্বপূর্ণ, পৃথিবীতে অনেক প্রেসিডেন্ট প্রতি বছরই চেঞ্জ হইতেছে, সবার নাম তো আসলে গুরুত্বপূর্ণ না, বাট এই নামটা গুরুত্বপূর্ণ, এই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বন্যা পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের যাত্রাপুরের পাকা সড়ক, ভোগান্তি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। গতকাল দুপুরের যাত্রাপুর ইউনিয়নে গারুহারা ডাবের তল এলাকায় এইটা আমরা দেখতে পাচ্ছি। পেনশন বাস্তবায়নে ৩,৮০০ কোটি টাকার প্রকল্প আসছে। সার্বজনীন পেনশন কিভাবে বাস্তবায়ন করা যায় সেইটা নিয়ে বলা হচ্ছে, এবং সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলেছি এবং ইনশাল্লাহ আমরা বলতে থাকবো। তারপরে যদি আপনাদের সার্বজনীন পেনশন স্কিম নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু জানাতে পারেন। সার্বজনীন পেনশন স্কিম নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য। মোহাম্মদ সুমনকে দেখতে পাচ্ছি, তিনি আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল জান্নাতুল মেহজাবিন মেনশন দিয়েছেন। আপনারাও চাইলে এইভাবে একটু মেনশন দিয়ে দিতে পারেন আপনার পছন্দের বন্ধুটাকে, পছন্দের বান্ধবীটাকে, বা ওই সহপাঠীটাকে যার সাথে আপনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় ভালো করার, খুব অল্পতে ভালো করার সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে গ্রুপ স্টাডি করা। যদি গ্রুপে স্টাডিটাই হয়, ঠিক আছে, যদি শুধু গ্রুপ হয় স্টাডিটা আলাদা হয়ে যায় তাইলে হবে না, বাট যদি আসলে গ্রুপে স্টাডি হয় তো তাহলে ডেফিনেটলি অনেক দ্রুত চাকরির পরীক্ষায় সফল হওয়া যায়, নিশ্চিত রূপে সেটা সফল হওয়া যায়। চলে যেতে চাই দ্বিতীয় পেজে, দেখবো দ্বিতীয় পেজে কি কি খবর আমাদের জন্য আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহিন, আমি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। অজন্তা অর্জিতা দীপ্তি, তিনি মেনশন দিয়ে দিয়েছেন। এইভাবে মেনশনগুলো একটু দিয়ে দেন, একটু মেনশনগুলো দিলে ভালোই তো হয়। হ্যাঁ, ভালোই হয়, একটু দিয়ে দেওয়া যাইতে পারে, চাইলে একটু দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর আমি এই কথাটা এই জন্য বলি, মাঝখানে অনেক সময় যখন কোনো প্রোগ্রাম যখন বন্ধ থাকে তখন অনেকে মনে করে প্রোগ্রামটা মনে হয় বন্ধ হয়ে গেছে বা এটা মনে হয় লোকজন নাই, যারা আসলে আমাদের নিয়মিত থাকতো তারাও হারিয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট কিছুদিন, মানে যারা আমাদের সাথে যারা দীর্ঘদিন যাবৎ ছিলেন আসলে তাদেরকে আমি আসলে রাখতে চাই, কারণ ইটস আ ফ্যামিলি, ইটস আ ফ্যামিলি। এবং আমরা অনেকদিন যাবৎ আমরা একত্রে আছি, আমরা একত্রে পড়াশোনা করি, আমরা একত্রে বিশ্ব রাজনীতি নিয়ে, বিশ্ব অর্থনীতি নিয়ে, দেশীয় রাজনীতি অর্থনীতি নিয়ে, সোজা কথা সব কিছু নিয়ে আলোচনা করি। তো সেই জায়গা থেকে যারা একটু ভুলে গেছে তাদেরকে একটু মেনশন দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, এখন থেকে ক্লাসটা নিয়মিত হবে শামীম, এখন থেকে খুব নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা যদি সুস্থ রাখে ইনশাআল্লাহ থাকবো আপনাদের সাথে। আচ্ছা, পরের পেজে চলে এসেছে। এখানে যেটা বলা হয়েছে যে বঙ্গবন্ধু কর্ণের উদ্বোধন হয়েছে সেইটাই এখানে দেখা যাচ্ছে। পবিত্র আশুরা 17 জুলাই। এর বাইরে রূপগঞ্জে বিনোদনের রিসোর্ট জব্দ। এর বাইরে হচ্ছে ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু, এটা হচ্ছে ওবায়দুল কাদের তিনি বলেছেন। দেখা যাক, চাঁদে যাওয়ার প্রস্তুতি নাও, শিশুদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, চাঁদে যাওয়ার প্রস্তুতি নাও। এবং একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বলেন তো এখন পর্যন্ত কয়টি দেশ চাঁদে অবতরণ করতে পেরেছে? একটু কমেন্টস করে জানান। এখন পর্যন্ত কয়টি দেশ চাঁদে অবতরণ করেছে সেটা একটু জানান। আচ্ছা, প্লাবন রায় একটা প্রশ্ন করছেন, স্যার চলতি জিডিপি ও স্থির জিডিপি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, চলতি জিডিপি আর স্থির জিডিপি, এই টার্মসটা আপনি কোথায় পেয়েছেন? এই টার্মসটা তো এরকমটা না, আমার কাছে মনে হয় টার্মসটা একটু চেঞ্জ হওয়া দরকার। চলতি জিডিপি আর স্থির জিডিপি তো হয় না ভাই, ঠিক আছে। জিডিপি মানে ইন কেস অফ ইকোনমিক্সের জিডিপি হচ্ছে দুই রকম। একটু যদি বলি, মানে আপনি আমার যদি একটু বুঝাই বলতে পারেন তাহলে আমার জন্য সুবিধা হয়। মানে জিডিপি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এনজিডিপি আর একটা হচ্ছে আরজিডিপি, ঠিক আছে। একটা এনজিডিপি, একটা হচ্ছে আরজিডিপি। মানে প্রশ্ন কিন্তু এটা হইতেই পারে, মানে আপনাকে, হ্যাঁ, মানে জিডিপি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এনজিডিপি, নাম্বার 2 হচ্ছে আরজিডিপি। এনজিডিপি হচ্ছে নমিনাল জিডিপি আর আরজিডিপি হচ্ছে রিয়েল জিডিপি। কি বলছি বুঝতে পেরেছেন? এনজিডিপি হচ্ছে নমিনাল জিডিপি আর আরজিডিপি হচ্ছে রিয়েল জিডিপি।
ঠিক আছে, তো এইটা এইটা হচ্ছে সেটা। আচ্ছা, কয়টা দেশ চাঁদে গিয়েছে? চাঁদের দেশ গিয়েছে হচ্ছে, চাঁদে দেশ গিয়েছে, আচ্ছা এইটা নিয়ে একটু কথা আছে। চাঁদে দেশ 4টা না, বর্তমানে চাঁদে গিয়েছে 5টা দেশ। রিসেন্টলি জাপান চাঁদে গিয়েছে, তো দেশ হচ্ছে 5টা। বর্তমানে চাঁদে অবতরণকারী দেশের সংখ্যা হচ্ছে 5টা, 4টা না। মানে এটা একদম মানে একদম ভেরি ভেরি রিসেন্ট, ঠিক আছে, মানে একদম ভেরি রিসেন্ট, লাইক হচ্ছে 1 সপ্তাহ 15 দিনের ঘটনা। কি বুঝতে পেরেছেন? তার মানে বিভিন্ন বইতে, ইভেন আমি নিজে একটা কাহিনী যেটা হয়েছে, আমি কিছুদিন আগ পর্যন্ত আমি নিজেও জানতাম হচ্ছে 4টা দেশ চাঁদে গিয়েছে, কিন্তু একদম রিসেন্ট মানে গত সপ্তাহে আমি হঠাৎ করে দেখলাম যে গুগল করে দেখলাম যে না 5টা দেশ চাঁদে গিয়েছে, তার মানে হচ্ছে বর্তমানে দেশ হচ্ছে 5টা। আচ্ছা, এনজিডিপি আর আরজিডিপির পার্থক্য কি? প্রথম কথা হচ্ছে জিডিপি মানে তো আমরা জানি গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন, ঠিক আছে, এবং এই দুইটা জিডিপির ভিতরে মূল পার্থক্য যেটা হচ্ছে এনজিডিপি আর আরজিডিপি, সেটার ভিতরে পার্থক্য হচ্ছে এই এনজিডিপিতে কোনো ইনফ্লেশন অ্যাড করা হয় না, এনজিডিপিতে কোনো ইনফ্লেশন অ্যাড করা হয় না, বাট আরজিডিপিতে ইনফ্লেশন অ্যাড করা হয়, মানে ইনফ্লেশন ইফেক্ট আছে। মানে এনজিডিপিতে ইনফ্লেশনের বাইরে, মানে টাকা আসলে কতটুকু বাড়লো সেটা নিয়ে কোনো ইস্যুস না, বাট আরজিডিপিতে ইনফ্লেশনের ক্যালকুলেশন হিসাব করা হয়, মানে এইখানে ইনফ্লেশন ইনক্লুডেড, এখানে ইনফ্লেশন আছে, এটার ভিতরে ইনফ্লেশন আছে। আর ইনফ্লেশন থাকলে কি হয়? ইনফ্লেশন থাকলে যেটা হয় সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি বুঝাই, সেটা মনে করেন আগে আপনি প্রথম বছর যখন আপনি এনজিডিপি চিন্তা করতেন, মনে করেন আপনি সারা বছর ব্যাপী 5 কেজি চাল উৎপাদন করছেন, এখন 5 কেজি চালের দাম মনে করেন 500 টাকা। এখন আপনি পরবর্তী বছর আর 5 কেজি চালের দাম 500 টাকা কিভাবে হইলো? মানে এটা হচ্ছে প্রাইস। এখন প্রাইস মনে করেন ছিল 100 টাকা করে, আপনি 500 টাকা বানাইছেন। এখন যখন আপনি আরজিডিপি চিন্তা করবেন, তখন ওরা বলতেছে যে না, আপনার উৎপাদন কিন্তু 6 কেজি করছেন, তাহলে উৎপাদন 6 কেজি করলে এবং দামও একটু বাড়ছে, কারণ ইনফ্লেশন ইফেক্ট আছে। ইনফ্লেশনের ইফেক্টের দাম মনে করেন হয়েছে 120 টাকা, ঠিক আছে। যখন 120 টাকা হয়েছে, তার মানে হয়েছে টোটাল জিডিপি আসবে হচ্ছে 720 টাকা। তো ও বলতেছে যে আপনার জিডিপির সাইজ হচ্ছে 720 টাকা। কখন? যখন আপনি এই যে প্রথম বছর কিন্তু কোনো ঝামেলা নাই, তাহলে 720 টাকা আসতেছে এনজিডিপিতে। আর আরজিডিপিতে বলতেছে ভাই ইনফ্লেশন তো তুমি বাড়াইছো, আগে প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, এখন 120 টাকা হয়েছে, তার মানে তো ইনফ্লেশন বাড়ছে, প্রোডাক্টের দাম বাড়াই ফেলছে, ঠিক আছে। সো দাম বাড়াইলে তো হবে না, কিন্তু তোমার প্রোডাকশন বাড়ছে কত? প্রোডাকশন বাড়ছে, আগে ছিল 5, এখন হয়েছে 6, প্রোডাকশন তো অল্প একটু বাড়ছে। তার মানে কি আসলে তোমার জিডিপি 720 টাকা না, তোমার জিডিপি হচ্ছে 600 টাকা। কারণ কি আগে 5টার দাম ছিল 100 টাকা করে, এখন 6টার দাম 100 টাকা করে, 600 টাকা, শেষ কাহিনী খতম। তো এই হচ্ছে পার্থক্য। তার মানে হইতেছে রিয়েল জিডিপিটা সবসময় নমিনাল জিডিপির থেকে কম হয়। কি বলছি বুঝতে পেরেছেন? মানে রিয়েল জিডিপিটা সবসময় নমিনাল জিডিপির থেকে কম হয়, এবং রিয়েল জিডিপিতে মানে ইনফ্লেশন ইফেক্ট থাকে, এবং ইনফ্লেশন ইফেক্ট করার কারণে এটা 600 আসবে। কিন্তু যখন আপনি নমিনাল জিডিপি বলবেন, তখন ও বলবে আরে না, তোমার জিডিপি তো এখন 700 টাকা। কি বলছি বুঝতে পেরেছেন? তার মানে এই দুইটা জিডিপির কি পার্থক্য বোঝা গেল, যে আরজিডিপি আর এনজিডিপি মানে রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির পার্থক্যটা আসলে কি? এটা কি বুঝতে পেরেছেন সকলে? আমাকে একটু কমেন্টস করে জানান যে এই দুইটা জিনিস বোঝা গেল কিনা। এবং জিডিপি কয় রকম? জিডিপি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা একটু কমেন্টস করে জানাইতে হবে, জলদি কমেন্টস করে ফেলতে হবে, হ্যাঁ, বেশি সময় নেওয়া যাবে না। কেন বলেন তো? কারণ হচ্ছে আমাদের আরো অনেকগুলো টপিক আছে যেটা আমাদের ক্লিয়ার করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, আমার এই টপিকগুলোর ভিতরে যে কোনো জায়গায় যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, একদম ফিল ফ্রি বলে ফেলবেন, একদম স্মুথলি বলে ফেলবেন, স্যার আমি বুঝি নাই, ঠিক আছে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে একটা জিনিস নিশ্চিত করবেন যে আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন, অবশ্যই যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা টপিক আপনি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন, এটা নিশ্চিত করবেন, সকলে নিশ্চিত করবেন। আপনি যদি না বোঝেন, আমি অন্যভাবে বুঝাই দিব, কোনো সমস্যা নাই, আমি আছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। বাট এটা এনশিওর করবেন যে আপনি বুঝতে পেরেছেন, ইউ আর স্যাটিসফাইড উইথ মাই আনসার, আপনি আমার আনসার দিয়ে স্যাটিসফাইড, এটা নিশ্চিত করবেন আগে। চলে যাই পরবর্তী প্রশ্নে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, চাকরিতে কোটার ইতিহাস দীর্ঘ। কোটা নিয়ে আসলে এখন কিছু না বলি, কোটা নিয়ে বহু কথাবার্তা হচ্ছে। পরবর্তী পেজে যাব। আচ্ছা, অনেকেই বলেছেন ক্লিয়ার, দেখতে পাচ্ছি আয়েশা খাতুন দেখতে পাচ্ছি, পলি আক্তার আছেন, প্রান্ত বিশ্বাস আছেন, প্লাবন আছেন, তারা বলেছেন ক্লিয়ার। ওকে, বাট আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কাগজে কলমে আটকে আছে বিল্ডিং কোড, অনিরাপদ ভবন। এটা আসলে কথা সত্য, মানে ওই বিল্ডিং এর যখন কোড অফ কন্ডাক্ট নিয়ে আমরা কথাবার্তা বলি, কাগজে কলমে বিল্ডিং দেখা গেছে খুব সুন্দর, বাট বাস্তবতায় বিল্ডিং এর সাথে কোনো মানে কাগজ কলমের সাথে বিল্ডিং এর কোনো মিল নাই, এটা আমরা দেখি, এবং সেটি আসলে বলা হয়েছে। তারপরে হচ্ছে
এখানে এখানে যে ফ্যাক্টরগুলো কাজ করে আসলে সেটা হচ্ছে মানে ঢাকা শহরের কথা যদি বলা হয়, সেটা তো বিল্ডিং এর সেফটি নিয়ে যে প্রতিষ্ঠানটা কাজ করে সেটাকে বলা হয় রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তো রাজুকের যে ইঞ্জিনিয়ার, মানে ঢাকা শহরে বিল্ডিং বানানোর নিয়মটা হচ্ছে আপনি রাজুকের উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বা রাজুকের কাছ থেকে আপনি একটা পারমিশন নেবেন এবং রাজুকের ইঞ্জিনিয়ার এসে চেক করবে যে আপনি আসলে ঠিকঠাক মতো অর্ডার দিয়ে বিল্ডিংটা বানাইছেন কিনা। তো বাস্তবতা আসলে ভিন্ন, রাজুকের ইঞ্জিনিয়ার আসলে আসে না, তারে আপনি কাগজ পাঠিয়ে দেন এবং সে সাইনটা করে দেয় আর বিল্ডিং আপনি আপনার মতো করে বানাই ফেলেন। তো যার কারণে বিল্ডিং এর সাথে আর বিল্ডিং এর প্ল্যানিং এর সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। সাব্বির খান লিখেছেন, স্যার সিএ সম্পর্কে জানতে চাই, আমি অ্যাকাউন্টিং এ বিবিএ করছি। ভাই আমি নিজে অ্যাকাউন্টিং এ বিবিএ করা, তো আসলে সি এর ব্যাপারে এই লাইভে তো আসলে বলা যাচ্ছে না, ওইটা অন্য একটা ইস্যুজ এবং ওইটা আলাদা একটা দুনিয়া। ঠিক আছে, মানে এখানে যারা আছেন বা আমার সাথে যারা এখন যুক্ত আছেন, এরা চাকরির প্রত্যাশী, এরা নিজেদেরকে ব্যাংকার বানাইতে চায়, এরা নিজেদেরকে গভর্নমেন্ট জব হোল্ডার দেখতে চায়, এরা পাবলিক সার্ভিসে যাইতে চায়। আর সিএ যারা, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, দ্যাটস এ ডিফারেন্ট মেকানিজম। তো দুই জিনিস ভাই, ওইটা এখন কিভাবে বলি বলেন তো? ওইটার জন্য পার্সোনালি যোগাযোগ করতে হবে, ইনশাল্লাহ পার্সোনালি যোগাযোগ করলে উত্তর দিয়ে দিব, বিস্তারিত বলে ফেলবো। হ্যাঁ, আর আমার জন্য যোগাযোগ করবেন, আমার সাথে দোয়া করবেন যাতে সিএটা শেষ করে ফেলতে পারি শীঘ্রই। হ্যাঁ, আচ্ছা, দখলদাররা রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট, রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট ছাড়া কিন্তু আসলে দখল করা যায় না ভাই, এটা সত্য কথা। রাজনৈতিক আশীর্বাদ ছাড়া খুব একটা দখলদারিত্ব করা যায় না, এটা সত্য, মানে এটা মেনে নিতে হবে। দুর্বৃত্তরা কাটলো কয়েক হাজার কলা গাছ, এই বলা হয়েছে। খাম আদান প্রদানে করা সেই ওসিকে প্রত্যাহার। আচ্ছা, চলে যাব পরবর্তী পেজে, দেখবো আর কি কি আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা একটু কঠিন প্রশ্ন, হ্যাঁ খুব জটিল একটা কঠিন একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক, এই রাজুকের একটা পূর্ব নাম আছে, সেই পূর্ব নামটা কি? এটা বিএইবিএম এর পরীক্ষায় একাধিকবার এসেছে। কি বললাম? আমরা যেটাকে বলি রাজুক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা ইংরেজিতে লিখি এরকম RAJUK, রাজুক। ঠিক আছে, এই রাজুকের একটা পূর্ব নাম আছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেটাকে বলি, এর একটা পূর্ব নাম আছে। প্রশ্নটা হচ্ছে রাজুকের পূর্ব নামটা কি? আগে কোন নামে রাজুক আসলে পরিচালিত হইতো? রাজুক কিন্তু খুব রিসেন্ট নাম, লাইক গত 10-15 বছর যাবত রাজুক এই নামটা চলতেছে, বাট এর আগে এইটার অন্য একটা নাম ছিল। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে সেই নামটা কি আসলে? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কোঠা ও পেনশন নিয়ে আন্দোলন, বিএনপি নৈতিক সমর্থক, শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকার। আর এই পেজে আসলে তেমন কিছু নাই। কেউ যদি বিয়ে করতে চান তাইলে এই পেজে অনেক পাত্রপাত্রীর ছবি আছে, খুব খবর টবর আছে। বিয়ে তো অনেকেই করবেন, কেউ চাকরি পাওয়ার পর বিয়ে করবেন, কেউ চাকরি পছন্দের মানুষটা চাকরি না পাওয়ার কারণে বিয়ে করে ফেলবেন। ঠিক আছে, তো সেটাও পারেন খোঁজ খবর নিতে। ঠিক আছে, ওকে। আচ্ছা, না এই ডিএনসিসি কে বললো? এই ফজলে রাব্বি আর প্রান্ত বিশ্বের ডিএনসিসি কই থেকে আসলো? ডিএনসিসি হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। ডিএনসিসি তো অন্য জিনিস, ডিএনসিসি তো এখনো আছে, আর ডিএনসিসি কে অন্য নাম নেই। এই শুনেন, আপনারা এটাকে মিলাই ফেলতেছেন। দেখেন, প্রতিষ্ঠান দুইটা, একটা হচ্ছে রাজুক, ঠিক আছে, রাজুক হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, আর ডিএনসিসি যেটা সেটা হচ্ছে প্রথমে ঢাকা সিটি কর্পোরেশন। ঠিক আছে, ডিসিসি, এই ডিসিসি কে দুইটা করা হয়েছে, মানে আগে ঢাকা সিটি কর্পোরেশন একটা ছিল, এখন সেটাকে দুইটা বানানো হয়েছে। একটা হচ্ছে ডিএনসিসি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, আর ডিএসসিসি, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। কারণ এইগুলোতে এক্সিস্ট করে, এইটাও বর্তমানে আছে, এইটাও বর্তমানে আছে, এইটাও বর্তমানে আছে, আর ডিসিসি নাই। ডিসিসি কেন নাই? কারণ ঢাকা সিটি কর্পোরেশন তো বর্তমানে ভেঙে, ঢাকা শহরটা যেহেতু বড় হয়ে গেছে, এই জন্য ঢাকা সিটি কর্পোরেশনটাকে ভেঙে দুইটা সিটি কর্পোরেশন বানানো হয়েছে, একটা ঢাকা নর্থ, একটা ঢাকা সাউথ। তার মানে ডিএনসিসি না, ডিএনসিসি অন্য জিনিস। হ্যাঁ, উত্তরটা দিয়েছেন। উত্তরটা কে দিয়েছেন? প্রীতমকে দেখতে পাচ্ছি উত্তর দিয়েছেন, রেজাউল করিম তিনি উত্তর দিয়েছেন, প্রান্তকে উত্তর দিয়েছেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। এক্স্যাক্টলি, রাজুকের পূর্ব নাম হইতেছে ডিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। ডিআইটি হচ্ছে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, যেটা হচ্ছে রাজুকের পূর্ব নাম।
আচ্ছা, বিশ্ববিদ্যালয়গুলো কি বাজারের দাসত্ব করছে কিনা সেটা এখানে বলা হয়েছে। চাকরির প্রস্তুতির ব্যাপারে এখানে বলা হয়েছে দাসত্ব করছে কি করছে না। তার আগে এটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, মানে এটা নিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার একটা জিনিস মনে হয় ভাই, এইখানে আমার সাথে লাইভ যারা দেখতেছেন দেখবেন সকলের বা মোর দ্যান 99% সকলের একটা জিনিস তো মিলবে, আমরা কেউ রবীন্দ্রনাথ না। আসলে আমাদের লাইভে বা আমি নিজেও বা আমার সাথে যারা যুক্ত আছেন আমরা কেউ রবীন্দ্রনাথ না, আমরা কেউ নজরুল না। মানে কি রবীন্দ্রনাথ বা নজরুল মানে কি? মানে হইতেছে আমরা আসলে সাহিত্য চর্চা করার জন্য পড়াশোনা করি না, আমরা আসলে হচ্ছে জানার জন্য পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করি সহজ একটা উদ্দেশ্য, সেইটা হইতেছে আমাদের পড়াশোনার উদ্দেশ্য একটাই, সেইটা হইতেছে মানি। আমাদের পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে একটা। এবং একটা জিনিস চিন্তা করেন, একটা সময় ছিল যে সময় আমরা চিন্তা করতাম, মানুষ চিন্তা করতো যে একটা মানুষ পড়াশোনা করতেছে কেন, পড়াশোনা করলে তুমি জ্ঞানী হবা, তুমি বুদ্ধিজীবী হবা, তুমি অনেক কিছু জানবা এবং সমাজ তোমাকে ভ্যালুয়েশন করবে। ভাই দুনিয়া চেঞ্জ হয়ে গেছে ভাই, এখন আমরা জানার জন্য পড়ি না, আমরা এখন পড়ি টাকা ইনকাম করার জন্য। কেন বলেন তো? সোজা কথা, যে পড়াশোনা করলে টাকা আসবে না ওই পড়াশোনা করার আমার দরকার নাই ভাই। আমি গরিবের ছেলে, ঠিক আছে, আমার বাবার মানে ওই কি বলে রবীন্দ্রনাথের মতো জমিদারি নাই, আমার নিজেরও নাই। তার মানে কি? তার মানে হইতেছে আমার পড়াশোনা ওইটাই করতে হবে যেটা পড়লে টাকা আসবে। কোনটা পড়লে টাকা আসবে? যে পড়াশোনা করলে চাকরি পাওয়া যাবে, যে পড়াশোনা করলে ব্যবসা করা যাবে, যে পড়াশোনার মানিটারি ভ্যালু আছে। সোজা কথা, যে পড়াশোনার মানিটারি ভ্যালু নাই ওই পড়াশোনা আমার দরকার নাই। কি বুঝতে পেরেছেন? আমি ধর্মীয় পার্সপেক্টিভে যাচ্ছি না, দ্যাটস অ্যান অ্যানাদার ইস্যুস, বাট ইন আ প্র্যাকটিক্যালি আমরা যদি বলি শুধুমাত্র অতটুকুই পড়া উচিত, অতটুকু আগে পড়া উচিত যে পড়াশোনা করলে পেটে ভাত আসবে, যে পড়াশোনা করলে আমি এখন যদি মানে হচ্ছে প্লাস্টিকের প্লেটে মেলামাইনের প্লেটে ভাত খাই, যে পড়াশোনা করলে আমি সিরামিকের প্লেটে ভাত খেতে পারবো। সহজ কথা, পড়াশোনা সেইটুকু করতে হবে। তার মানে হইতেছে এই গ্রন্থ, তার মানে হইতেছে পড়াশোনাটা বাজার ওরিয়েন্টেডই হওয়া উচিত। বাজার ওরিয়েন্টেড পড়াশোনা না হইলে আপনি হয়তো বা সক্রেটিস হয়ে যাবেন, বাট আপনি সক্রেটিস হওয়ার পরে কি হবে? আপনি যদি পড়াশোনা মানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই পড়েন, তাতে কি হবে জানেন? আপনি হয়তো বা সক্রেটিস হবেন কিন্তু আপনার ঘরে বউ থাকবে না। সক্রেটিসের দাম্পত্য জীবন প্রচন্ড খারাপ ছিল, বউ ভাইগে গেছে, অথবা আপনার বউ পরকিয়া করবে। আপনি দেখবেন হচ্ছে আপনার সন্তান হিসেবে খুব একটা ভালো সন্তান হইতে পারেন নাই, আপনি মানে প্যারেন্টস হিসেবে খুব ভালো প্যারেন্টস হইতে পারেন নাই, এবং আপনার দেশের রাজারা বা ক্ষমতাসীন দ্বারা যারা আছে তারা জোর করে খুন করে ফেলছে, গুম করে ফেলছে। দ্যাট মিনস আপনি হয়তো বা পৃথিবীতে অনেক স্মরণীয় বরণীয় হবেন, বাট ইন ইউর ফ্যামিলি অ্যাজ ইউর সেলফ আপনি খুব ভালো কিছু হবেন। এবং আমরা সবাই সক্রেটিস হইতে চাই না, আমরা চাই ভালো একটা চাকরি থাকবে, ভালো একটা গাড়ি থাকবে, ঘরে সুন্দর বউ থাকবে, জামাই থাকবে, অনেক জুয়েলারি থাকবে, অ্যান্ড আই এম হ্যাপি উইথ ইট, দ্যাটস ইট। তার মানে পড়াশোনাটা অবশ্যই বাজার ওরিয়েন্টেড হওয়া উচিত। যে পড়াশোনা করলে টাকা আসবে, যে পড়াশোনা করলে চাকরি হবে, সেই পড়াশোনা করতে হবে। ভাই সাহিত্য পড়ে লাভ হয় না ভাই, সাহিত্য প্রচুর পড়ছি, সাহিত্য পড়ে কোনো লাভ হয় না। কি বুঝতে পেরেছেন? সাহিত্য পড়ে মনের খোরাক হয়, মনের খোরাকের আগে পেটের খোরাক দরকার। ভেরি প্র্যাকটিক্যাল, সোজা কথা ভাই, মনের খোরাকের আগে পেটের খোরাক দরকার। যখন আপনার পেটে ক্ষুধা থাকবে তখন ব্রেইনে যতই ভালো নলেজ ঢুকান কাজে লাগবে না, বউ থাকবে না ভাই, ডেফিনেটলি থাকবে না। কি বুঝতে পেরেছেন? ঠিকঠাক মতো যদি পড়াশোনা করতে না পারেন, ঠিকঠাক মতো পড়াশোনা করে ঠিক সেই পড়াশোনা যদি বিক্রি করতে না পারেন, বউ থাকবে না ভাই। কেন থাকবে? মানে লাইফ ইজ আ বিজনেস। আমার কাছে একজন জিজ্ঞাসা করতে গত পরশুদিন আমাকে বলেছিল, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ? আমাকে যখন জীবনের সংজ্ঞা বলা হয়েছে আমি বলেছি, ভাই আমার কাছে জীবনের সংজ্ঞা হচ্ছে লাইফ ইজ আ বিজনেস। আমি তোমাকে কিছু দিব, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দিবা, দ্যাটস ইট। ঠিক আছে? আমি মরার পরে তো আমার হিসাবটা আমি দেবো, একা হিসাব করবো সৃষ্টিকর্তার সাথে। বাট দুনিয়াতে যতক্ষণ আছি আমার সাথে আপনার যে সম্পর্ক, সেটা স্ত্রী হোক, সন্তান হোক, স্বামী হোক, যেই হোক, আপনার সাথে আমার সম্পর্কটা ব্যবসায়িক সম্পর্কই। শুনতে যেমনটাই মনে হয়, হয় সেটা ইমোশনাল বিজনেস, হয় সেটা প্রপার্টি বিজনেস, or that's a monetary business, but definitely life is a business. and বিজনেসের সংজ্ঞা কি? বিজনেসের সংজ্ঞা হইতেছে আমি তোমাকে কিছু দিব আর তার বিনিময়ে তুমি আমাকে কিছু দিবা। একপাক্ষিক কখনো বিজনেস হয় না এবং লাইফ কখনো একপাক্ষিক চলে না। সো পড়াশোনাটা এই যেটা বলা হচ্ছে, যে এইখানে যেটা বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় কি বাজারের দাসত্ব করছে, বাজারের দাসত্বই করা উচিত। বাজারের দাসত্ব করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, বাট বাজারের দাসত্বই করা উচিত। কারণ দিন শেষে আমরা একটা বিশ্ববিদ্যালয় ভালো করছে কি করছে না সেটা ডিটারমাইন করি ওই বিশ্ববিদ্যালয় থেকে কতজন ভালো চাকরি করছে। কি বুঝতে পেরেছেন? আমরা এইটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান ডিটারমাইন করি, আমরা এইটা দিয়ে ডিটারমাইন করি একটা বিশ্ববিদ্যালয় থেকে
কতজন মানুষ সোসাইটিতে কন্ট্রিবিউট করতেছে, কতজন মানুষ এন্টারপ্রেনার হয়েছে, কতজন মানুষ ভালো চাকরি করতেছে, কতজন মানুষ ভালো জায়গায় সেটেলড হয়েছে, আমরা সেইটা দিয়ে চিন্তা করি। এবং দুনিয়া এমন একটা জায়গা যেখানে আপনার সাকসেস রেট আপনার মনিটারি ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করা হয়, আপনার ইফোর্ট দিয়ে না। আপনি যখন ধর্মীয় জায়গা থেকে চিন্তা করবেন, ধর্ম আপনাকে বলে যে তুমি চেষ্টা করো, তুমি পারো নাই, কোনো সমস্যা নাই। আর দুনিয়া আপনাকে বলে তুমি পারো নাই, কেন পারো না, তুমি বেঁচেছো কেন, তুমি মরে যাওয়া উচিত, তুমি বেঁচে কেন আসছো। নাও কাম টু দ্য শামীম, আচ্ছা এমনি শামীম বলছে ভালো মেয়ে কখনো যায় না আর খারাপ মেয়ে কিছুতেই আটকায় না। এই ভালো মেয়ের কথা বলছেন না ভাই, ভালো মেয়ের পাওয়ারও ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? এই ভালো মেয়ে যে যায় না আপনি বলছেন, এখন ভালো মেয়ের ডেফিনেশন কি, ভালো মেয়ে পাওয়ার ডেফিনেশন কি ভাই? এই ডেফিনেশনটাও এইটা যে আপনাকে ওই পরিমাণ ফাইন্যান্সিয়ালি স্টেবল হইতে হবে, যে আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হন ভালো মেয়ে আপনার কাছে আসবেই না, যাবে তো পরের কথা। কি বুঝতে পেরেছেন? ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইজ ভেরি পার্সন টু পার্সন, ঠিক আছে, এক একজনের পার্সন টু পার্সন এটা ভেরি করে, বাট ইউ হ্যাভ টু বি ফাইন্যান্সিয়ালি স্টেবল। কারণ অ্যাজ এ ফিমেল অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য স্টেবিলিটি অ্যান্ড অ্যাজ এ ম্যান অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য পিচ, দ্যাট দ্য হিউম্যান নেচার। চলেন, অনেক কথাবার্তা হয়েছে, পরবর্তী টপিকে যাই, দেখবো আর কি কি আছে আমাদের এখানে। এই পলি আক্তার কি লিখছেন? স্যার গিভ অ্যান্ড টেক পলিসি। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি কিছু দিবা, তার বিনিময়ে আমি কিছু দিব, দ্যাটস ইট। সবাই মিলে দিলে ভালো থাকি। আচ্ছা, এখানে কি কি বলা হচ্ছে? জাফরুল্লাহ চৌধুরী জাতীয় ওষুধ নীতির কারিগর, মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চকলেটের বাজার কত বড়। বাংলাদেশের চকলেটের বাজার ভাই বিশাল, ঠিক আছে, চিন্তা করে লাভ নাই। একটা সময় ছিল আমরা হচ্ছে ওই ছোট ছোট চকলেট খাইতাম, বাট এখন আমরা অনেক দামি দামি চকলেট খাই। বাংলাদেশের চকলেট বাজারটা বিশাল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং মানে অনেক দামি চকলেট হয় আমাদের দেশে এবং পাবলিক কনজিউম করে চকলেট, অনেক অনেক টাকা দিয়ে মানুষ পাবলিকলি একটু চকলেট কনজিউম করে। ঢাকা শহরে যদি আসেন আপনি দেখবেন প্রচুর টাকা দিয়ে মানুষ চকলেট কনজিউম করে। তো চকলেটের বাজারটা কম না, বেশ বড় চকলেটের বাজার। ইউনেস্কো স্বীকৃতি, সুলতানাস ড্রিম স্বীকৃতি উদযাপনের পায়রাবন্দে। এই সুলতানাস ড্রিমের ব্যাপারে যদি একটু কথা বলি, সুলতানাস ড্রিম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 9 ডিসেম্বর, ঠিক আছে, এবং উনি জন্মগ্রহণ করেছিলেন এটা কি বলে রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার ভাইয়ের নাম ছিল ইব্রাহিম সাবের এবং তার কাছ থেকে তিনি মূলত ইংরেজি শিক্ষাটা পেয়েছিলেন এবং তিনি তার স্বামীর সহায়তায় বহু কিছু করেছেন। এবং এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বেশ দারুণ কিছু গল্প আছে। সুলতানাস ড্রিম তো অন্যতম, এবং অনেকগুলো ভাষায় এটা অনুদিত হয়েছে। মূল রচনাটা ছিল হচ্ছে বাংলায় সুলতানার স্বপ্ন, বেগম রোকেয়ার কালজয়ী একটি উপন্যাস, বেগম রোকেয়ার শ্রেষ্ঠ রচনা যেটা, সেটা হচ্ছে এই যে সুলতানার স্বপ্ন, যেটাকে আমরা বলি সুলতানাস ড্রিম। ইংরেজি অনুবাদ করার পরে সেটা হয়েছে সুলতানাস ড্রিম, বাট মূল বইটা কিন্তু সুলতানার স্বপ্ন। কাহিনী যেটা ঘটছে সেটা হচ্ছে বেগম রোকেয়ার আরো বেশ কিছু ঘটনা আছে। আমরা যদি বলি মতিচুর, অবরোধবাসিনী, ঠিক আছে, এই যে মতিচুর বা অবরোধবাসিনী, এই ধরনের গল্পগুলো আপনারা কেউ পড়ছেন? মানে যদি কেউ একজন পড়েন তাহলে ওই সময়কার সামাজিক চিত্রটা আইডেন্টিফাই করতে পারবেন বা একটা আইডিয়া পাবেন। তো এবং সেই সাথে আপনি যদি নাও পড়েন অন্ততপক্ষে এই নামগুলো জানা গুরুত্বপূর্ণ, কারণ চাকরির পরীক্ষায় নামগুলো অন্ততপক্ষে আসে যে বেগম রোকেয়ার রচনা কোনটা, ঠিক আছে, অন্ততপক্ষে এই নামগুলো জানা দরকার। আর যদি সুযোগ হয় তাহলে পড়তে পারেন, পড়ে দেখতে পারেন। এই আমি তো বলে দিলাম বেগম রোকেয়ার জন্ম তারিখ হচ্ছে 9 ডিসেম্বর। বেগম রোকেয়ার মৃত্যু তারিখ কত সেটা একটু বলেন তো। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যাকে আমরা নারী জাগরণের অগ্রদূত বলি, সেটা একটু আমাকে বলেন তো যে তার মৃত্যুবার্ষিকী কত তারিখে। হ্যাঁ, ফজলে রাব্বি 1808 বলেছেন। পদ্মরাগ, হ্যাঁ পদ্মরাগও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা, পদ্মরাগ। রাতের ভোটে সহায়তা করেছে, দুর্নীতির সুযোগ দেওয়া হচ্ছে, গণতন্ত্র মঞ্চের নেতারা, শিক্ষকতা থেকে অবসর, অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা আছে, 2 ঈদ পার তবুও স্মরণীয় কাঁচামালের আড়ত, ভারতের ঋণ সহায়তা হচ্ছে, সড়ক বাতির আধুনিকায়ন। এই মোটামুটি বেশ কিছু খবর আছে। চাকরির পরীক্ষা আসার মতো খবর আসলে এগুলা না। হ্যাঁ আচ্ছা, অনেকেই লিখেছেন 9 ডিসেম্বর অনেকেই লিখেছেন। আচ্ছা, নুসরাতকে দেখতে পাচ্ছি, তারপরে সামি আক্তারকে আছেন, পলি আক্তারকে দেখতে পাচ্ছি, লামিশা পারভিন,
তারপর দেখতে পাচ্ছি সুইটি আছেন, ফজলে রাব্বি আছেন। আরেকটা জিনিস বলে রাখি, আমি আপনাদের নামগুলো কিন্তু অনেকটা দূর থেকে দেখি, আমার চোখে খুব একটা সমস্যা নাই, বাট অনেকটা দূর থেকে দেখি, যার কারণে আপনাদের নামের উচ্চারণে কিছু ভুল হইতে পারে। যদি ভুল হয় তাহলে একটু কারেকশন করে দিবেন, কারণ নামের উচ্চারণে ভুল করা একটা পাপ, এটা গুনাহের কাজ। সো অন্ততপক্ষে সেই ব্যাপারে যদি ভুল হয়ে থাকে তাহলে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু চেষ্টা করবেন আমাকে একটু কারেকশন করে দেওয়ার জন্য, কারণ আপনাদের নামগুলো অনেক দূর থেকে দেখতে হয় আমাদের। আচ্ছা, অবরোধ বাহিনী নিয়ে একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, মানে ছোট্ট একটা ঘটনা, মানে অনেকটা পড়াশোনা করলাম, পড়াশোনার বাইরে একটু কথা বলি অবরোধ বাহিনী নিয়ে। এটা হইতেছে এই অবরোধ বাহিনীর মানে মোটামুটি প্রায় 20-25টা গল্প নিয়ে, এবং অবরোধ বাহিনীটা নারীদের নিয়ে লেখা। আমরা যেমন নারী অধিকার নিয়ে প্রচুর কথাবার্তা বলি না, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কথাবার্তাগুলো কিন্তু আমরা প্রচুর বলি। তো সেই আজ থেকে লামিনাস স্যার, হ্যাঁ আচ্ছা লামিনাস, আচ্ছা ঠিক আছে, ওকে, দুঃখিত। তো যেটা বলছিলাম যে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে যে কথাবার্তা বলি, তো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সময় সেই 1800 সালের দিকে আসলে কেমন ছিল, মানে নারীদের অবস্থা আসলে কেমন ছিল। আমি দুই একটা ঘটনা বলি। বলা হয়েছে যে একজন হিন্দু নারী, তিনি হচ্ছে গঙ্গা স্নান করবেন। এখন তিনি গঙ্গা স্নান করবেন, তিনি সেইটা হচ্ছে কি বলে যে মানে তীর্থে, মানে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে তিনি মানত করছে আর কি, বা তিনি হচ্ছে এটা করছে যে তিনি গঙ্গা স্নান করবে, এরকম একটা আর্জি করছে যে তার যদি এই একটা মনের ইচ্ছা পূরণ হয় তাহলে তিনি গঙ্গা স্নান করবে। এখন মনের ইচ্ছা তো পূরণ হয়েছে, এখন গঙ্গা স্নানটা তিনি করতে চায়। এখন মানে মহিলা মানুষ, তিনি এখন গঙ্গার ঘাটে কিভাবে গিয়ে গোসল করবে, সবার সামনে গোসল তো তিনি করতে পারতেছে না, এবং তিনি তখন তো যায় পালকিতে করে। তো মহিলা হচ্ছে তার বাসা থেকে তারে পালকিতে করে নিয়ে গেছে, পালকিতে করে তারে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে এখন পালকি থেকেও মহিলা নামতেছে না, কারণ তারে যদি দেখে ফেলে সবাই তাইলে তো তার জাত চলে যাবে, তাইলে তো তার সমস্যা। এবং হিন্দু ধর্মাবলম্বীর কথা কিন্তু, হ্যাঁ। তো কি করবে, তো শেষ পর্যন্ত পালকি যারা পালকি বাহক যারা ছিল তারা কি করছে, এই পুরো পালকি নিয়ে গঙ্গার ভিতরে চলে গেছে, এবং গঙ্গা নদীতে গিয়ে পালকিটারে মনে 2-3 বার চুবানি দিছে। ঠিক আছে, কি বললাম, কাহিনী হইতেছে পালকিটাকে 2-3 বার চুবানি দিচ্ছে, এবং পালকিতে চুবানি দেওয়া মানে কি, তারা মানে মহিলা পালকির ভিতরেই রয়ে গেছে, এবং পালকিতে 2-3 বার চুবানি দেওয়ার পর উঠাই নিয়ে চলে আসছে। এই হচ্ছে তার গঙ্গা স্নান। তার মানে হইতেছে, এবং উদাহরণ দিচ্ছে যে কতটা কট্টর ছিল মানে হিন্দুদের অবস্থা, বা তৎকালীন হিন্দুদের অবস্থা না, মানে নারীদের অবস্থা, যে গঙ্গা স্নান করতে গেছে, একটা ধর্মীয় ইভেন্ট, সেইখানেও তাকে হচ্ছে পালকির ভিতরে থেকে গঙ্গা স্নান করাচ্ছে। মানে সে মোটামুটি পালকির ভিতরে বসে 2-3 বার পানির চুবানি খাইলো, তারপরে সে চলে গেছে। দ্যাটস অ্যান ইভেন্ট। সেকেন্ড ইভেন্ট একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে, এবং এটা তো হিন্দুদের গেল, মুসলিমদের একটা ঘটনা বলা হচ্ছে যে এক মহিলা, তিনি তার বাচ্চাকে নিয়ে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে গেছেন। বাচ্চাটা হচ্ছে একদম পিচ্চি, 6 মাসের 1 বছরের মতো বাচ্চা, খুবই ছোট আর কি। তো হচ্ছে কাহিনী যেটা করছে, মানে শীতের রাত, সবাই বিয়ে অনুষ্ঠানে চলে গেছে, পালকিওয়ালারা হচ্ছে পালকি রেখে গেছে, মহিলা পালকির ভিতরে ছিল। তো হচ্ছে সকলে বিয়ের অনুষ্ঠানে চলে গেছে। তো রাতে হচ্ছে মানে ওই মহিলার স্বামী যারা ছিল বা পরিবারবর্গ যারা ছিল, তারা চিন্তা করছে মহিলা মনে হয় চলে গেছে, বা তিনি হয়তো বা নাই, বা তিনি তো অন্দরমহলে আছে। তো উনি আর খোঁজ খবর, তাকে আর রাতে খোঁজ খবর হয় নাই, কারণ অনেক রাত হয়ে গেছে, অনুষ্ঠান চলতেছে। পরের দিন সকালবেলা গিয়ে দেখতেছে যে উনি আসলে বিয়ের অনুষ্ঠানে আসছে, কিন্তু যেহেতু মানুষজন অনেক ছিল উনি আসলে নামতে পারে নাই। তো সারা রাত উনি পালকির ভিতরে ছিল তার বাচ্চাটাকে নিয়ে, শীতে মোটামুটি আধামারের অবস্থা, মহিলা মোটামুটি মৃত্যু হয়, বাচ্চার অবস্থাও খারাপ। এখন তিনি কথাও বলে নাই, কারণ হচ্ছে কথা বললে জাত চলে যাবে, কথা বললে সমস্যা হয়ে যাবে। তো পালকিওয়ালারা তাকে শীতের রাতে এই উত্তরবঙ্গের শীতের ভিতরেই তাকে হচ্ছে সেই রংপুরের ঘটনা, তারা সেই শীতের ভিতরেই তারা রেখে চলে গেছে, এবং তিনি তার বাচ্চা নিয়ে পালকির ভিতরে সারা রাত বসেছিল। কারণ সমাজ তাকে এইভাবে শিখাইছে যে তোমার শব্দ বাইরের কোনো পরপুরুষের কাছে যাইতে পারবে না, এটা তাকে শেখানো হয়েছে, এবং তিনি সেটা মানতে গিয়ে সারা রাত তিনি শীতে কাটাই দিয়েছেন। দ্যাটস অ্যান ইভেন্ট। তো এইগুলো হচ্ছে অবরোধ বাহিনীর যে ঘটনা, যে অবরোধ বাহিনীরা কিভাবে ছিল ওই সময়কার ঘটনা, সেই জিনিসগুলো এখানে ঘটানো হয়েছে, এবং এই ঘটনাগুলো কিন্তু গল্প না, রিয়েল ইভেন্ট ভাই, রিয়েল ইভেন্টগুলো এখানে দেওয়া হয়েছে। আমি কি আরো 2-একটা ঘটনা বলবো, না পড়াশোনায় চলে যাব? যদি শুনতে চান তাহলে বলবো, নাহলে পড়াশোনায় চলে যাই। আসেন পড়াশোনায় আসি, শুনতে চাইলে কমেন্টস করতে হবে, ঠিক আছে। এবং যে ঘটনা 2টা বললাম, এইটা হচ্ছে মানে ওই সময়ের আপনার মানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধ বাহিনীর 2-একটা ঘটনা, এবং ওই সময়ের বাস্তব চিত্রটা তিনি তুলে ধরেছেন এইভাবে।
যদি আরো দু একটা ঘটনা শুনতে চান তাহলে বলবো, নাইলে চলে যাচ্ছি পরের ঘটনায়। আচ্ছা, উপকূলের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে গম। গমের ব্যাপারে বলা হয়েছে ভাই আমরা গম নিয়ে প্রচুর ভুগছি, ঠিক আছে। গমের দাম অনেক বেড়ে গেছে। ইউক্রেন থেকে গম আসে না, রাশিয়া থেকেও গম আসে না। পৃথিবীর বড় একটা গম ওরা উৎপাদন করে, ওরা যুদ্ধ করতেছে, আমরা না খায় মরতেছি। আমাদের দেশে গমের দাম বেড়ে গেছে। কানাডা থেকে কিছু গম আসতেছে, তাও সুবিধাজনকভাবে আসতেছে না। তো বহু ঝামেলা। সো এখন আমরা চিন্তা করতেছি কি দরকার ভাই আমরা নিজেরাই গম টাম চাষ করি। আচ্ছা, অব্যাহত ঐতিহ্যগত বন্ধুত্বে উন্নততর ভবিষ্যৎ গড়ি একসঙ্গে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এই কথাটা বলেছেন, সেটা এখানে বলা হয়েছে। স্টারমার ডানে ঝুঁকে জিতছেন, লিবারের বামেরা কি করবেন, মানে যুক্তরাজ্যের নির্বাচনের ব্যাপারে বলা হয়েছে, সেইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ঘটনা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি বৈশিষ্ট্য। কোষ প্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, লিগানিন, পেকটিন, সুবিরিন নামক পদার্থ থাকে, বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার এগুলো নিয়ে কিছু না বলে। আচ্ছা, আরেকটা ঘটনা আপনাদেরকে বলি অবরোধবাসিনী, সেটা হচ্ছে মনে করেন মানে মূল ঘটনাটা হচ্ছে একটা এরকম, একটা হচ্ছে মানে বরপক্ষ, একটা হচ্ছে কনেপক্ষ, মানে বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, একটা হচ্ছে বরপক্ষ, একটা হচ্ছে কনেপক্ষ। এখন বরপক্ষে হচ্ছে মনে করেন এই তিনজন, বরপক্ষে হচ্ছে তিনজন, মানে তিন ছেলের সাথে তিন মেয়ের বিয়ে হইতেছে। মানে সোজা কথা তিন ভাইয়ের সাথে তিন বোনের বিয়ে হইতেছে। এবং উনি বয়সের কথাটা যেটা বলা হয়েছে, যে বড় হয় তার বয়স হচ্ছে 30, মানে আমি যদি ভুল না করে থাকি, একজনের বয়স হচ্ছে 30, একজনের বয়স হইতেছে 25, আর একজনের বয়স মনে করেন 20। এটা হচ্ছে ছেলেদের বয়স, বরপক্ষের বয়স। আর মেয়ে পক্ষের যে সব থেকে ছোট তার বয়স হইতেছে 8, মানে এখানে একজনের বয়স হচ্ছে 8, একজনের বয়স হইতেছে 10, একজনের বয়স হইতেছে 12। ঠিক আছে, 8, 10, 12 মোটামুটি এইটাই হচ্ছে কাহিনী ঘটছে। মানে 8, 10, 12 বা মনে করেন এটা একটু বেশি হয়েছে, এটা হচ্ছে মনে করেন 15। ঠিক আছে, 8, 10, 15 এইটা হচ্ছে তিনজনের বয়স। এখন কাহিনী হয়েছে, এখন বিয়ের অনুষ্ঠানে তো দুই পক্ষ হচ্ছে কাজী আসছে, মুসলিম বিয়ে। হ্যাঁ, কাজী আসছে, বিয়ে টিয়ে পড়াবে, সুন্দর মতো বিয়ে হয়ে যাবে। তো এখন আসলে কাজী সাহেব এখন মানে পরিস্থিতি এতটা জটিল হয়েছে, তো যেহেতু তিন ভাইয়ের নাম তো কাজী জানতেছে। এখন কাজী আসলে এই তিন মেয়ের নামও জানতেছে, কিন্তু কার নাম কোনটা এইটা আসলে কাজী জানে না। এবং ইউজুয়ালি বিয়েটা হওয়ার চিন্তা ভাবনা ছিল যে বড় ভাইয়ের সাথে বড় বোনের বিয়ে, মেজো ভাইয়ের সাথে মেজো বোনের বিয়ে, এবং ছোট ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে। মোটামুটি এইটাই হওয়ার কথা ছিল, এইটাই মোটামুটি প্ল্যানিং, এবং এইভাবেই দুই পক্ষ রাজি হয়ে গেছে। এখন কনের যে বাবা, তিনিও তার কনেদের নাম ওইভাবে মানে নামটা জানতেছেন যে আমার তিন মেয়ের নাম হচ্ছে এইটা, কিন্তু কার কোন মেয়ের কি নাম ওইটা কনের বাবাও খুব একটা স্পষ্ট না, বা কারো কাছে খুব একটা পরিচয় না। তো কাহিনী যেটা হয়েছে, বিয়ে সুন্দর মতো রাতে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর দেখা গেছে বিয়েটা আসলে এমন হয়েছে। ঠিক আছে, এই যে বিয়ের সিনারিটা এরকম ঘটছে, মানে 30 বছর বয়সে যে ছেলেটা, তার বিয়ে হয়েছে 8 বছর বয়সে একটা মেয়ের সাথে। কি বলছি বুঝতে পেরেছেন? মানে 30 বছর বয়সী একটা ছেলের সাথে 8 বছর বয়সী একটা মেয়ের বিয়ে হয়েছে, এবং 25 বছরের সাথে 10 বছর, 20 বছর। তার মানে হইতেছে এই যে বিয়েটা হয়েছে, এই লোকের যে বিয়েটা হয়েছে, এবং ইনি চিন্তা করলো আরে আমার বয়স হয়ে গেছে 30, এখন আমার যে বউ, আমার বউর বয়স 8, তাহলে ঝামেলা হইলো। এবং ইনি তখন কি করছে, ইনি বলছে যে না আমার সাথে তো জালিয়াতি হয়েছে, আমার তো এর বিয়ে করার কথা, কিন্তু আমার বিয়ের সাথে কেন হইলো। এবং ইনি পরে কি করছে, ইনি গেছে কোর্টে গিয়ে জালিয়াতির মামলা করছে যে আমার বউ চেঞ্জ হয়ে গেছে, আমার বিয়ে করার কথা ছিল যে মেয়ের সাথে, সেই মেয়ের বয়স 15, কিন্তু আমার সাথে যে মেয়ের বিয়ে হয়েছে সেই মেয়ের বয়স হইতেছে 8। তাই 8 বছর বয়সী একটা মেয়ের সাথে আমি কিভাবে সংসার করব, তো এই বিয়ে আমি মানি না। এখন ওই সময় একটা মুসলিম মেয়ের বিয়ে হওয়ার পরে যদি বিয়ে ভেঙে যায়, সেইটাও কিন্তু খুব একটা সুখকর ঘটনা না। এবং এইটা আদালত পর্যায়ে গড়াইছে, এবং বহু ঝামেলা হয়েছে। তো বলা হইতেছে যে, এবং এরপরে অনেক ঝামেলা হয়েছে, তো চিন্তা করেন, এবং এটা কিন্তু সত্য ঘটনা ওই সময়কার। এবং তো এই ঘটনাগুলো দিয়ে বেগম রোকেয়া বুঝাইতেছে যে দেখো একটা সময় নারীদের অবস্থা এখানে কেমন ছিল, কেমন জটিল একটা অবস্থা ছিল, যে স্বামী হিসাবে আমি বুঝতেছি না, আমি জানতেছি না যে আমি যে মেয়েটারে বিয়ে করতে চাইতেছি, আমি কোন মেয়েরে বিয়ে করতে চাইতেছি, সেই মেয়ের বয়সটা কত, বা মেয়ের নামটার সাথে তার বয়সটার যে মানে এই চেহারার সাথে বয়সের মিল, বা বয়সের সাথে চেহারার মিল, কোনো কিছুই আমি আসলে জানি না। মানে কতটা ইনফরমেশন গ্যাপ হয়েছে, কতটা গোড়া ছিলাম। এবং সেই সাথে কনেপক্ষ রাজি হয়ে গেছে, বরপক্ষ রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, পুরোটা কেউ টের পায় নাই যে 30 বছরের একটা বয়সের ছেলের সাথে 8 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হয়ে গেল। এবং এই জন্য এই পুরো গল্পটাকেই বলা হয় অবরোধবাসিনী।
এই ঘটনাটা কেমন লাগলো একটু আমাকে কমেন্টস করে জানাবেন। সর্বশেষ যে ঘটনাটা বললাম যে এই ঘটনাটা কেমন লাগলো একটু আমাকে কমেন্টস করে জানাবেন। এবং এরকম প্রায় 25-30টার মতো ঘটনা আছে অবরোধ বাসিনীতে, আমি 3টা বললাম, বাদ বাকিগুলো এখন আর না বলি। তো এই ছিল মোটামুটি অবরোধ বাসিনী বেগম রাকিয়া সাখাওয়াত হোসেনের লেখা, এবং তার আরো যে 2-3টা গল্পের কথা, উপন্যাসের কথা বললাম, একটা কি মতিচুর, পদ্মরাগ, ঠিক আছে, সুলতানাস ড্রিম, এইগুলা। এখন চিন্তা করেন তো সেই নারীর ক্ষমতায়ন থেকে এখন আমাদের নারীরা কেমন আছে, ঠিক আছে। এখন আমাদের সমাজে নারীদের অনেক সমস্যা আছে, এখন আমাদের সমাজের নারীরা অনেক রকম ভাবে অনেক জায়গা থেকেই বঞ্চিত, সেটা নিশ্চিত, সেটা সত্য। এবং আমরা হয়তো বা পুরুষরা তাদেরকে সেই পরিমাণ নিরাপত্তা দিতে পারি নাই, কিন্তু অ্যাটলিস্ট এই অবস্থান থেকে ভালো, মানে অন্ততপক্ষে মানে সুক্রিয়ার জায়গাটা এইটুকু যে এই অবস্থান থেকে এখন ভালো। বাট স্টিল অনেক জায়গা আছে যেখানে ইমপ্রুভমেন্টের দরকার আছে, ঠিক আছে, অনেক জায়গা আছে যেখানে ইমপ্রুভমেন্টের দরকার আছে আসলে। আসেন পরবর্তী পড়াশোনায় চলে আসি, দেখা যাক আর কি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে মানে ওই স্বপ্ন নিয়ে, এখানে আসলে স্বপ্ন নিয়ে বলা লাভ নাই, আমাদের অনেক বড় বড় স্বপ্ন। আচ্ছা, কি বলেছেন, গোলাম আজম খান লিখেছেন স্যার সেরা। আচ্ছা, পলি একটা বলছেন স্যার সুপার, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ অলসো। অবিনাশ লিখেছেন সেই স্যার, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আসলে পরবর্তী খবরগুলোতে দেখি অর্থ বাণিজ্যের পেজে কি কি আছে। বলা হয়েছে রাশিয়া তুরস্কের বাণিজ্য বাড়ছে, তুরস্ক রাশিয়ার বাণিজ্যিক লেনদেনে $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য কাজ করছে। রাশিয়া তুরস্ক কিন্তু, বা রাশিয়া যখন ইউরোপের বাজারটা রাশিয়ার জন্য বন্ধ হয়ে গেছে, রাশিয়া কিন্তু এশিয়ার দিকে বা আফ্রিকার দিকে বেশ বড় একটা ফোকাস দিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এবং আপনি দেখবেন যে রাশিয়ার সাথে এশিয়া বা আফ্রিকার প্রচুর প্রচুর ট্রানজ্যাকশন বাড়ছে, ম্যাসিভ ট্রানজ্যাকশন বাড়ছে। ইউরোপের বাজারটা যখন রাশিয়ার জন্য বন্ধ হয়ে গেছে, তারপরেই আসলে এই ট্রানজ্যাকশনগুলো বাড়ছে। এবং রাশিয়া কিন্তু ওইভাবেই মানে এই এশিয়া এবং আফ্রিকার ইকোনমিক সাপোর্টটার জড়িয়ে কিন্তু রাশিয়া এখন পর্যন্ত টিকে আছে এবং খুব ভালোভাবেই টিকে আছে, সেটি আসলে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এনবিআর ও ইপিবির ভুলে রপ্তানি হিসাবের গরমিল, এইটা নিয়ে আমরা আলোচনা এখন আর না করি। বলা হয়েছে ইপিবি যেটা বলা হয়েছে এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো প্রমোশন ব্যুরো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আর এনবিআর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড, এদের দুইজনের হিসাবের গরমিলে 6,000 কোটি টাকার হচ্ছে গরমিল হয়েছে। এবং কেন্দ্রীয় ব্যাংক এটা নিয়ে বহু কথাবার্তা বলছে। গত সপ্তাহে এটা নিয়ে কি বলে মানে আমাদের অর্থনৈতিক মহল বেশ শোরগরজ ছিল, বেশ ঝামেলা ছিল, এবং শেষ পর্যন্ত এটাকে সর্ট আউট হয়েছে। এবং বলা হয়েছে যে এখন থেকে এনবিআর যেটা বলবে ওইটাই হচ্ছে ফাইনাল, মানে এবং গরমিলটা কোথায় হয়েছে আমি বলে দিই একটু শর্টকাট করে। মানে ইপিবি বলছে আমরা এত কোটি টাকা বিনিয়োগ করছি বা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ওরা বাড়ায় দেখাইছে, ওরা বলছে আমরা এইখানে এক্সপোর্ট করছি, ওইখানে এক্সপোর্ট করছি, এইটা করছি, সেটা করছি, বহু কিছু করছি। তো ইপিবি বলতেছে আমরা অনেক এক্সপোর্ট করে ফেলছি। এনবিআর সেটা শুনছে, এখন এনবিআর সেটা শুনে বলছে যে তোমরা এত এক্সপোর্ট করলাম, রাজস্ব কই, এক্সপোর্ট ডিউটি কই, টাকা কই? তো টাকা নেওয়ার জন্য তা আবার বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। বাংলাদেশ ব্যাংক এসে বলে কিসের এক্সপোর্ট, এত কোথায় এক্সপোর্ট, কোনো এক্সপোর্ট নেই তো, ঠিক আছে, আমরা তো ডলার দেখি না, আমি এক্সপোর্ট করলে তো আমার ব্যাংকে ডলার ঢুকবে, বাংলাদেশ ব্যাংকে ডলার ঢুকবে, তো ডলার তো আসে না এত, দেন বলো তাহলে ঝামেলা কম জায়গায়, ঠিক আছে। তো সেইটা নিয়েই বলা হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ভুলটা আসলে ইপিবি করছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোটাই করছে, এবং ফাইনালি এটা আসলে সর্ট আউট হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আমাদের কাছে কোনো ডলার টলার নেই, এই ধরনের ডলার তো নাই, আমরা তো এক্সপোর্ট করি নাই, তোমরা এত এক্সপোর্ট কেন বলতেছো? দেন ফাইনালি তারা গত সপ্তাহে এটা সমাধান হয়েছে এবং আজকে তার ফলো আপ নিউজটা দিছে। ভুল তথ্যের প্রণোদনা কমানো হয়েছে, বিডিএমএল বলা হচ্ছে, মানে প্রণোদনা যাতে না কমে সেটা নিয়ে বলা হয়েছে। আচ্ছা, পলি একটা লিখেছেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এক্স্যাক্টলি পিঙ্কির সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অবিনাশ লিখেছেন স্যার কোটা নিয়ে কিছু বলেছেন এবং আন্দোলন সম্পর্কে। না, কোটা নিয়ে আসলে আমি কি বলবো, আমি যেটুকু বলবো সেটা হচ্ছে কোনো কিছু আসলে অতিরিক্ত ভালো না ভাই, ঠিক আছে, কোনো কিছু আসলে অতিরিক্ত ভালো না, এটা একটা প্রিভিলেজ, এটাকে হচ্ছে প্রিভিলেজ। আমি আমার মানে একটা সোজা কথা বলি, সেটা হচ্ছে দেখবেন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ হয়ে যায়, কিছু কিছু জিনিস আছে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে মনে করেন রোহিঙ্গা, এই রোহিঙ্গা কিন্তু হচ্ছে একটা জনগোষ্ঠীর নাম, একটা জনপদের নাম, একটা এলাকার নাম, রোহিঙ্গা জনগোষ্ঠী, রোহিঙ্গা কিন্তু একটা স্থানের নাম রোহিঙ্গা। তো
এবং আমরা কিন্তু একটা সময় সাদরে রোহিঙ্গাদের গ্রহণ করেছি, খুব সুন্দরভাবে গ্রহণ করেছি, আমাদের দেশের মানুষ রোহিঙ্গাদের গ্রহণ করেছে। তারা কেন গ্রহণ করেছে? তাদের কাছে দুইটা লজিক ছিল। একটা হইতেছে আমরা মুসলিম হয়ে একটা মুসলিমকে কেন আটকাবো, বা মুসলিমরা যখন ঝামেলায় আছে পার্শ্ববর্তী দেশে তখন আমরা কেন আটকাবো। আর দ্বিতীয় লজিকটা ছিল যে 1971 সালে আমাদের দেশ থেকে 1 কোটি লোক ভারতে গিয়ে আশ্রয় নিছে, আমাদের দেশে যুদ্ধ চলছিল, এখন মায়ানমারে যুদ্ধ চলতেছে, তারা যদি আমাদের দেশে এসে আশ্রয় নেয় আমাদের আশ্রয়টা দেওয়া উচিত। তো আমরা আশ্রয় দিছি। অ্যান্ড ফাইনালি যেটা করছে, এই যে মানুষগুলোর আশ্রয় দিছি তারা অপকর্ম করা শুরু করছে, তারা এখানে আকাম কুকাম করে, তারা এখানে ঝামেলা করে, ওইখানে ঝামেলা করে, এটা সেটা বহু রকম অপকর্ম করতেছে। এবং বর্তমানে রোহিঙ্গা একটা গালি, বর্তমানে রোহিঙ্গা শব্দটা একটা গালি। কাহিনী যেটা ঘটছে আমি আপনাকে বুঝাই। কিছুদিন আগে, এবং গালিটা কিভাবে, আমি একটা উদাহরণ দিই আমার নিজের লাইফ নিয়ে। সেটা হচ্ছে কিছুদিন আগে পাসপোর্ট অফিসে গেলাম, পাসপোর্ট করার ব্যাপারে একটু কথা বলতে, তো আমাকে বলছে যে আপনার এনআইডি কার্ডটা দেখান। তো আমি সুন্দর মতো এনআইডি কার্ড প্রিন্ট করে নিয়ে গেছি, যে ভাই এটা হচ্ছে আমার এনআইডি কার্ড। কই এইটা দিলে তো হবে না, কার্ডটা দেখান। তো বললাম কার্ডটা তো সাথে নিয়ে আসি নাই, প্রিন্টেড করা কপি আছে, এটা দেখেন। তো বলছেন না, এইভাবে তো রোহিঙ্গারা নিয়ে আসে। অ্যান্ড ডেফিনেটলি একটা কথা শোনেন, মানে সে কিন্তু আমাকে খুব বিশ্রী কিছু বলে নাই। সে মানে ওই পাসপোর্ট অফিসের যে কর্মকর্তা, তিনি আমাকে বলেছে এটা আপনি নিয়ে আসবেন কেন, এইভাবে কাগজে প্রিন্ট করে রোহিঙ্গারা নিয়ে আসে। অ্যান্ড বিশ্বাস করেন আমার পার্সোনালিটিকে সেটা এক্সট্রিম হিট করেছে, প্রচণ্ড পার্সোনালিটি হিট করেছে। আমার মনে হলো যে আমাকে কেউ যেন বিশ্রী ভাষায় গালিগালাজ করলো। আমাকে যখন কেউ রোহিঙ্গা বলে বললো যে এইভাবে তো রোহিঙ্গারা নিয়ে আসে, আপনি প্রিন্টেড কপি নিয়ে আসেন, হার্ড কপি নিয়ে আসেন, মানে অরিজিনাল আপনার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে আসেন। অ্যান্ড আমি কিছুক্ষণ পরে সেটা ম্যানেজ করে ফেলেছি বা নিয়ে আসছি। বাট ফ্যাক্টর ইজ দ্যাট ওই কথাটা যখন আমাকে পাসপোর্ট অফিস থেকে বললো যে ভাই আমার দেশ, আমি পাসপোর্ট করতে গেছি বা আমার পাসপোর্টের কাজকর্ম, সো সেইখান থেকে আমাকে বলতেছে এটা তো রোহিঙ্গাদের কাজ, রোহিঙ্গারা এরকম করে। তো রোহিঙ্গা শব্দটা কিন্তু খারাপ ছিল না, বাট এখন সেটা গালি হয়ে গেছে। এখন আপনাকে যদি কেউ রোহিঙ্গা বলে তুমি তো রোহিঙ্গা, বিশ্বাস করেন আপনার গায়ের চামড়া পুড়ে যাবে, এক পল্লা পুড়ে যাবে। তো সেম থিং এই কোটার ব্যাপারটা এরকম। বিশ্বাস করেন আপনি এখন যারা কোটায় চাকরি পাইতেছে, আজ থেকে 5 বছর পরে মনে করেন আপনি জিজ্ঞেস করবেন তুমি চাকরি পাইছো, কোটায় পাইছো না, এটা শুনতে আপনার কাছে বিষের মতো মনে হবে, অনেস্টলি এটা মনে হবে, ঠিক আছে? এটা আপনার কাছে বিশ্রী মনে হবে যে এর কোটা কিসের, ঠিক আছে? মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, চাকরি পাইছো, আমি তো কোটায় চাকরি পাইছি, বা তো ও তো কোটায় চাকরি পাইছে, আপনি চিন্তা করেন মানে আপনার কোটা আছে, সেটা খারাপ না, আপনার কোটা আছে। এখন আপনার যদি কেউ হঠাৎ করে বলে আরে আরে বাদ দাও ওর কথা, ও তো কোটায় চাকরি পাইছে, আরে বাদ দাও, তো কোটায় প্রমোশন পাইছে, আরে দূর এটা দিয়ে কিছু হবে, এ তো কোটায় চলে, আপনি চিন্তা করেন তো আপনার শুনতে কেমন লাগবে, আপনার পার্সোনালিটিটা কেমন লাগবে? কারণ আমরা কোটাটাকে এত বেশি প্যাট্রোনাইজ করছি, ঠিক আছে, যেইটা আসলে খারাপ হয়ে গেছে। জিনিসটা কিন্তু খারাপ না, কোটা জিনিসটা কিন্তু খুব একটা খারাপ না, কিন্তু বাট ওই যে বেশি হয়ে গেছে ব্যাপারটা, মাত্রাতিরিক্ত হয়ে গেছে ব্যাপারটা, আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় তো এইটা আসলে একটা ইস্যু ক্রিয়েট করেছে। বাদ বাকি ইটস ওকে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন চলছে সেটা কতটা ফলপ্রসূ এটা নিয়ে কিছু বলেন। আন্দোলন করছে, এটা ফলপ্রসূ ব্যাপার যেটা হয়েছে, সর্বশেষ আনঅফিসিয়াল তথ্য যেটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে মানে মন্ত্রণালয়ের একটা বৈঠক হয়েছে এবং মোটামুটি একটা মিউচুয়াল হবে আর কি, ঠিক আছে? তবে দুই পক্ষেরই যথেষ্ট ভ্যালিড লজিক আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে দুই পক্ষেরই যথেষ্ট ভ্যালিড লজিক আছে, ঠিক আছে? মানে যারা আন্দোলন করতেছে তাদের যেমন যথেষ্ট মানে ভালো যুক্তি আছে, আর যারা আইনটা প্রণয়ন করেছে বা সরকারেরও কিন্তু যথেষ্ট হচ্ছে ভালো শব্দ আছে। কোটা এক সময় লজ্জাজনক শব্দ হিসেবে পরিচিতি লাভ করবে। হ্যাঁ, ব্যাপারটা এরকমটাই মনে করেন। আপনি চিন্তা করেন এখানে যারা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, ঠিক আছে, মানে ওইটা তো বাদই দেন, মানে কি বলেন, আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, প্রাইভেটে তো আসলে কোটা থাকে না, যারা পাবলিকে পড়েন তারা এটা বুঝবেন যে হচ্ছে আপনি দেখবেন যে আপনার ব্যাচের ভিতরে যারা শেষে ঢুকছে বা আপনার মনে করেন আপনি মেরিট লিস্টে ভর্তি হয়েছেন, তো যে ছেলেটা মেরিট লিস্টে পড়তে হয় পাবলিক ইউনিভার্সিটিতে বা ঢাকা ইউনিভার্সিটি, যে ছেলেটা মেরিট লিস্টে পড়তে ওর ভাবি থাকে আলাদা, ও চিন্তা করে বাট আমি মেরিটে আছি। এবং ও দেখবেন ও যখন কোথাও কথা বলে ও বলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এত সালে আমার মেরিট পজিশন ছিল এত, ভাই তুই পাশ করে বেরোছিস আরো 10 বছর আগে, 15 বছর আগে পাশ করে বেরোছিস, চাকরি করো, তোর বাচ্চা এখন ঢুকবে এখানে, বাট সে স্টিল ওই ভাবটা সে দেখায় যে না আমি মেরিটে ছিলাম। এরপরে যারা আসে তারা ওয়েটিংয়ে, এরপরে যেগুলো আসে সেটা হচ্ছে কোটায়, এবং যে কোটায় থাকে বিশ্বাস করেন ওরে ক্লাসের সবাই চিনে, ও কোটাদারি, এবং ওরে আলাদাভাবে রাখে। যারা পাবলিকে আসছেন, পাবলিক ইউনিভার্সিটি যারা পড়ছেন, এরা এটা জানে। কি বুঝতে পেরেছেন? যে কোটায় ঢোকে, যে প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে কিছু কোটা থাকে, যে কোটায় ঢোকে ও এটারে সবাই চিনে, ক্লাসের সবাই চিনে যে কোটাদারি, এবং ওর কথার কেউ দাম দেয় না।
আমি বলতেছি না সে মেধাবী না, আমি বলতেছি না সে পারফেক্ট না, সে ঠিক আছে, বাট কেন জানি আমাদের সাইকোলজিটা এরকম হয়ে গেছে, আমরা কেন জানি তাদেরকে একটু আর চোখে দেখি, একটু কটু চোখে দেখি। ব্যাপারটা সত্য কিনা আপনারা খেয়াল করে দেখবেন, বা আমার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা সেটা একটু আমাকে জানাবেন। পরবর্তী পেজে যাই। যুদ্ধবিরতি নয়, পুরোপুরি বন্ধ চান পুতিন। হ্যাঁ, এটা নিয়ে কথাবার্তা যেটুকু বলবো সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কিন্তু বেশ অনেকদিন যাবত চলছে, 2-2.5 বছর হয়ে গেছে ভাই, এবং রাশিয়ার অবস্থা এখন মোটামুটি বেশ স্টেবল, বাট ইউক্রেনের অবস্থা খারাপ, বেশ খারাপ, এবং যুদ্ধে কিন্তু ইউক্রেন হেরে যাইতে পারে, এইটাই এখানে বলা হয়েছে। বাট এবং ইউক্রেন একটা সময় বলতেছে যে আমরা যুদ্ধবিরতি চাইতেছি, আমরা কোনোভাবে এঙ্গেজমেন্ট করব, বা আমরা কোনো রকমভাবে যুদ্ধ থামাইতে চাইতেছি, বহু রকম কথাবার্তা বলতেছে। এবং রিসেন্টলি কিন্তু ভ্লাদিমির পুতিনের কাছে হাঙ্গেরির প্রেসিডেন্ট কিন্তু রাশিয়া গেছেন, এই এখন তিনি গতকালকে পর্যন্ত তিনি রাশিয়ায় ছিলেন, এবং হাঙ্গেরির যে বর্তমান প্রেসিডেন্ট তিনি রাশিয়ায় গেছেন, এবং তিনি এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন, যার কারণে আসলে যুদ্ধবিরতি নয় বন্ধ চান পুতিন। এইটা নিয়ে যে খবরটা যেখানে আসছে, বা যে কারণে খবরটা আজকে হেডলাইনে আসছে, সেটার কাহিনী হচ্ছে হাঙ্গেরি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তো হাঙ্গেরির যে প্রধান তিনি হচ্ছে রাশিয়ায় গেছেন ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে, এবং তখন যুদ্ধবিরতি নিয়ে একটা কথাবার্তা হয়েছে, এবং সেই কথাবার্তার কথা হচ্ছে এখানে। তো ইউক্রেন কি বলতেছে, ইউক্রেনের বক্তব্য হইতেছে যুদ্ধ আমরা বন্ধ করব, যুদ্ধ নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, এবং কন্ডিশন কি কন্ডিশন হইতেছে আমাদের যে জমিগুলো নিয়ে যাওয়া হয়েছে, আমাদের যে মনে করেন কি কি কোন কোন জায়গা নিচ্ছে সেই জায়গাগুলো একটু লিখে রাখবেন, এই জায়গাগুলো এখন লিখে ফেলবেন। প্রথমেই নিচে হচ্ছে আমরা যদি বলি 14 সালে 2014 সালে যে জায়গাটা নিচ্ছে সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে আমরা ওইটা যে ক্রিমিয়া, রাশিয়া যে জায়গাটা দখল করছে সেই জায়গাটার নাম হচ্ছে ক্রিমিয়া। অলরেডি আগে দখল করা ছিল 2014 সালে ইউক্রেনের এই অংশটা রাশিয়া দখল করছে, ক্রিমিয়া উপদ্বীপ আর কি। হ্যাঁ, ক্রিমিয়া দখল করছে। এছাড়া এখন রিসেন্টলি 4টা প্রদেশ দখল করছে, একটা হচ্ছে লুহান্স্ক, দোনেস্ক, আমার বানান ভুল হইতে পারে, একটি জায়গায় বানান এক রকম, হ্যাঁ বানান ভুল হইতে পারে, বাট উচ্চারণটা ঠিকঠাক। এটা ক্রিমিয়া, লুহান্স্ক, দোনেস্ক, আর 2টা জায়গা আছে, একটা হচ্ছে জাপোরোজিয়া, আর একটা হচ্ছে খার্কিভ। ঠিক আছে, তো ইউক্রেনের শর্ত হইতেছে যে ভাই এই যে 5টা জায়গার নাম বললাম, এগুলো দেখেন ইউক্রেনের স্টেট হচ্ছে 15টা, ইউক্রেন হচ্ছে 15টা প্রদেশ নিয়ে, সেই 15টা প্রদেশের ক্রিমিয়া তো আগেই গেছে, বাদ বাকি যে 15টা ছিল সেই 15টার ভিতরে 4টা রাশিয়া দখল করে ফেলছে, এবং রাশিয়া বলছে যে এটা এখন আমাদের। রাশিয়া কিন্তু অলরেডি স্বীকৃতি দিয়ে দিচ্ছে, মানে এই 4টা লুহান্স্ক, দোনেস্ক, জাপোরিজিয়া এবং খার্কিভ, এই 4টা প্রদেশকে হচ্ছে রাশিয়া বলতেছে এটা এখন রাশিয়ার অংশ, এবং রাশিয়া মানে রাষ্ট্রীয়ভাবে সেটাকে স্বীকৃতি দিচ্ছে যে এইটা রাশিয়ার অংশ, এবং এই এলাকায় যে সকল জনগোষ্ঠী আছে তাদেরকে রাশিয়ান পাসপোর্ট দেওয়া হয়েছে, রাশিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো ইউক্রেন যেটা বলতেছে যে ভাই তুমি আমার ক্রিমিয়াও ফেরত দিবা, লুহান্স্ক, দোনেস্ক, জাপোরিজিয়া, খার্কিভ, আমার যে 5টা প্রদেশ নিছো, আমার জমি আমাকে ফেরত দিবা, এবং তুমি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে, এবং তুমি এইটাও বলবা যে তুমি আর কোনো আমাদের আক্রমণ করবা না, তাহলে যুদ্ধ এখানে বন্ধ। এটা কে বলছে? এটা ইউক্রেন বলছে, ইউক্রেনের এই শর্ত। এখন পুতিন কি সেই কথা শুনবে? পুতিন বলছে না, আমি মানি না তোমার কথা। কথা কি? পুতিনের কথা হইতেছে এইটা, আমি যে ক্রিমিয়া যেটা নিছি এটা তো আমি দিবই না, বাদ বাকি 4টা, মানে ক্রিমিয়া তো অলরেডি আমার, এটা তো তুমিও মেনে নিছো, ক্রিমিয়া নিয়ে কোনো কথা হবে না। বাদ বাকি যে 4টা প্রদেশ আমি নিছি ওইটাও আমি ফেরত দিব না, আমি যেটা নিয়ে নিছি অলরেডি আমি সেটা নিয়ে নিছি। বাট এছাড়াও বেশ কিছু জায়গা, ওই আবদ্বীপটা আছে, তারপরে মনে করেন আরো যে আপনার কিয়েভের আশেপাশে কিছু জায়গা আছে, এই জায়গাগুলো যে সকল জায়গা আমি এখন স্বীকৃতি দেই নাই, ওই জায়গাগুলো আমি ওই জায়গা থেকে আমি সৈন্য প্রত্যাহার করব, বাট যে 5টা প্রদেশ আমি নিছি এই 5টা প্রদেশ আমি দিব না। প্রথম কথা হচ্ছে এইখানে। দ্বিতীয় কথা হইতেছে তুমি এটা নিশ্চয়তা দিবা, ইউক্রেন এটা নিশ্চয়তা দিবে যে ইউক্রেন কোনোদিনই আর ইউরোপীয় ইউনিয়নে মানে বা হচ্ছে আপনার ন্যাটোতে যোগদান করবে না। এই শর্তগুলো যদি তারা মানে তাহলে যুদ্ধবিরতি হবে বা যুদ্ধ বন্ধ হবে, এছাড়া আর মানা হবে না। কি বলছি বোঝা গেছে? আর এবং এছাড়া তাহলে যুদ্ধ বন্ধ হবে, তাহলে রাশিয়া সৈন্য প্রত্যাহার করে নিয়ে যাবে। আর ফাইনালি এখন দেখতেছে মানে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভ্লাদিমির, ওনার নাম কি, যে জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি, এখন তিনিও তো আসলে এই ব্যাপারটা নিয়ে খুব একটা কথা শুনতেছে না, ইনি টানার মতো আছে।
পুতিন তো লৌহ মানব, তিনিও তার মতো আছে, কোনো কথা চলতেছে না। শেষ পর্যন্ত পুতিন একটা কথা বলছে, কোনো যুদ্ধবিরতি হবে না। কিসের যুদ্ধবিরতি? যুদ্ধবিরতি হবে না, যা হবে যুদ্ধের একটা সমাধান আসবে। আমি যতদিন পারি আমি যুদ্ধ করব, লড়াই করে বাঁচতে হবে, লড়াই চলতে থাকবে, যুদ্ধবিরতির কিছু নাই। ঠিক আছে, এইটা কে বলতেছে? এই কথাটা বলতেছে হচ্ছে আপনার পুতিন, এই ভ্লাদিমির পুতিন। তিনি বলছে যে কোনো যুদ্ধবিরতি নাই, যুদ্ধ চলবে। ঠিক আছে, যুদ্ধ চলবে, এইটাই শেষ পর্যন্ত তিনি বলছে। এবং তিনি এই কথাটা কেন বলছে? যে তার লজিকটা হইতেছে যুদ্ধবিরতি যদি আমি দেই, তাহলে যুদ্ধবিরতির টাইমে ইউক্রেন আরো বেশি সৈন্য সমাবেশ করবে, আরো বেশি অস্ত্র নিয়ে আসবে, তো কোনো যুদ্ধবিরতি হবে না। হয় যুদ্ধ চলবে, নাহলে যুদ্ধ বন্ধ। বাট মাঝামাঝি বিরতি দিয়ে তারপর আলোচনা হবে, এইগুলো চলবে না। হয় যুদ্ধ, না হলে বন্ধ, শেষ। মানে সমাধান আসার আগ পর্যন্ত কোনো কিছু হবে না। আচ্ছা, এই ছিল মোটামুটি প্রত্যয় সুবিধা অসুবিধা। একটু বলবেন। আচ্ছা, প্রত্যয় সুবিধা অসুবিধা আছে, একটু প্রত্যয় সুবিধা অসুবিধা কিছু আছে। দাঁড়ান, এটা মনে হয় একটু হ্যাং করছে। আচ্ছা, শেষ পেজে আসি, দেখি শেষ পেজে কি বলছে। আচ্ছা, প্রত্যয় সুবিধা অসুবিধা কি? আচ্ছা, প্রত্যয়টা নিয়ে আজকে আলোচনা না করি, ঠিক আছে পুতুল? আজকে অনেকটা সময় চলে গেছে, তো প্রত্যয়টা নিয়ে আজকে আলোচনা না করি। ইনশাল্লাহ কোটা নিয়ে কেন আন্দোলন করতে, আজকে যে প্রশ্নটা আমরা করেছেন, মানে ওই যে শিক্ষকরা কেন আন্দোলন করতেছে, আন্দোলনের ফলটা কি হইতে পারে, বা সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আমরা বিস্তারিত আলোচনাটা কালকে করি। হ্যাঁ, আজকে অনেকটা সময় নিয়ে ফেলেছি অলরেডি, তো ইনশাল্লাহ কালকে আলোচনা করে হলো সার্বজনীন পেনশন স্কিম নিয়ে। কালকে একটা মূল আলোচনার একটা অংশ থাকবে সার্বজনীন পেনশন স্কিম। ঠিক আছে, তো ইনশাল্লাহ কালকে জয়েন করে ফেলবো। হ্যাঁ, কালকে ঠিক 12টায় চলে আসবে এবং কালকে আমরা এটা নিয়ে আলোচনা করব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ঈশ্বরই কেবল নির্বাচন থেকে আমাকে সরাতে পারেন, বাইডেন এটা বলছেন, কিন্তু খুব একটা ভালো পারফর্ম তো করতেছে না, পারফরমেন্স তো খারাপ। ঠিক আছে, মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দিল ডিবি। ঢাকায় মিরপুর কমার্স কলেজের ছাত্র খুন। এই ছিল মোটামুটি এই পেজের খবর, আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবং ইনশাল্লাহ আপনারা যেটা বলেছেন ডেইলি স্টারের ব্যাপার, ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা ডেইলি স্টারও কিছুটা আলোচনা করব। এবং আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাই। দেখা হবে আগামীকালকে ঠিক দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং টার্নিং পয়েন্টের সাথেই থাকবেন। এবং যে দীর্ঘ বিরতিটা নিয়েছে, ইনশাল্লাহ আর বিরতি হবে না, এখন থেকে নিয়মিত আপনাদের সাথে যুক্ত থাকবো। তো যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে টার্নিং পয়েন্টের ফেসবুক পেজে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সাইফুল ইসলাম। দেখা হচ্ছে আগামীকালকে ঠিক দুপুর 12টার সময়। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।